নিলয়ের বাচ্চা কুত্তা, তুই আমাকে সত্যি করে বল, তুই আমাকে ভালোবাসিস কিনা? যদি ভালো না বাসিস, আজকে তোর নামে থানায় মামলা করব। শুয়োর, কয়টার সাথে তোর ইটিস পিটিস চলে? কলেজের মাঠে বসে ফোন চালাচ্ছিলাম, তখনই জান্নাত এসে উপরের কথাগুলো বলল। আজ আবার কোন শালা ওর মাথায় এই ভূত চাপাইছে কে জানে। ব্যাগ থেকে ইয়ারফোন বের করে কানে নিলাম। আমি খুব ভালো করেই জানি জান্নাতের প্যাচাল এত সহজে শেষ হবে না। কথাগুলো যেন শুনতে না পায় তার জন্য একটা গান দিয়ে শুনতে লাগলাম, কিন্তু সেই সুখ আর বেশিক্ষণ রইল না। আমি কিছু বুঝে ওঠার আগেই জান্নাত ইয়ারফোন নিয়ে দাঁত দিয়ে একদম ছিঁড়ে ফেললো। আমার কথা কানে যায় না? যাই, আর যাই বলেই তো গান শুনছিলাম। আমার 250 টাকার ইয়ারফোন নষ্ট করে দিলি। তোর ইয়ারফোনের গুষ্টির মাথার শালা, তুই এখন সোজাভাবে বল, তুই কয়টার সাথে প্রেম করিস? আমাকে তোর প্লেবয় মনে হয়? তার থেকেও বেশি। আর এত কথা বাদ দিয়ে তুই বলবি তুই কয়টার সাথে খেলছিস? হোপ, এখনো কোনো মেয়েকে ছুঁয়েও দেখিনি, আর তুই এসব ছি। ও, তাই বুঝি। হ্যাঁ। ওয়েট। কেন? আমাকে কোনো উত্তর না দিয়ে জান্নাতের ফোন থেকে কিছু পিক দেখালো। তাহলে এগুলো কি? মারিয়ার বার্থডে ছিল, তাই এমন করে কিছু। হ্যাঁ বল, জড়ে ধরে পিক তুলছিস? হুম। কুত্তা। বাপের জন্মে যেসব গালি শুনি নাই সেসব বলে গালিগালাজ করতে লাগলো। একটা প্রশ্ন আপনাদের কাছেও রইল, আপনাদের মধ্যে কারো গার্লফ্রেন্ড কি আপনাদের পচা বেগুনের পোকা নিয়ে গালি দিয়েছে? সেসব বাদ দেই, গল্পে ফিরি। জান্নাতের গালিগালাজ দাঁড়িয়ে শুনছিলাম। ওরে কিছু বললেও উল্টো বেশি কথা বলবে, তাই চুপ করে থাকাই সব থেকে ভালো। তোর সাথে ব্রেকআপ। হ্যাঁ, সোজা ব্রেকআপ? হ, ব্রেকআপ। কয়দিনের জন্য? কয়দিনের জন্য মানে? কি মনে হয় আমাকে তোর, আমি ছ্যাচরা? বাল কথা বলবি বল, হুদাই গায়ে হাত তোলার কি আছে? তোর সাথে ব্রেকআপ, আর কখনো আমার সামনে আসবি না। আচ্ছা। আচ্ছা মানে? তুই আমার প্যান্ট দে। হোয়াট দ্য প্যান্ট দেয়া? সবার সামনে তোরে প্যান্ট দিয়ে দিলে আমি কি পরবো? সেটা তোর ব্যাপার। আমার টাকায় প্যান্ট কিনছিস, তাই তুই আমার প্যান্ট দিবি। কাল দিয়ে দেব। মাথায় হাত রেখে বল। দিয়ে দেব তোর দিব্যি। আর কখনো আমার চোখের সামনে আসবি না, শালা লুচুর বাচ্চা। চলে যাওয়ার সময় পেটে ঢিসুম দিয়ে চলে গেল। শালার এই মেয়েকে আল্লাহ কি দিয়ে বানাইছে কে জানে। ওর বাবা মা এই পাগলকে কিভাবে বাসায় রাখে সেটাই তো আমার মাথায় ঢোকে না। পেটে হাত দিয়ে কিছু সময় বসে রইলাম। উপস, আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। আমি আবির হাসান নিলয়, অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি। আর যে কুর্তিটা আমার ইয়ারফোন ছিঁড়ে চলে গেল সে হলো অধরা জান্নাত। জান্নাতের ব্যাপারে বলতে, ও আমার গার্লফ্রেন্ড না, এক্স গার্লফ্রেন্ড। আপনাদের সামনে কিভাবে ব্রেকআপ করলো দেখতেই পারলেন। সে যাই হোক, ওর ব্যাপারে আরও কিছু বলে রাখি, তাহলে আমার এবং আপনাদের পক্ষে ভালো হবে। বাবা মায়ের একমাত্র মেয়ে, ভাই আছে, তবে সে ক্লাস 6-এ পড়াশোনা করে। আর জান্নাত আমার থেকে এক ব্যাচ জুনিয়র, তবে সিনিয়রদের কিভাবে সম্মান করতে হয় বাবা মা একদমই সেটা শেখায়নি। কুত্তিটার জন্য এখনও আমার পেট ব্যথা করছে। আপনাদের পরিচয় দেওয়ার সময় বন্ধুরা আসলো। কিরে হালা, এমনে বইসা কেন? ভাই, আর যাই বলিস, কিন্তু প্রেগনেটের কথা বলিস না। কিতা হয়েছে? মোর ইয়ারফোন শেষ। ইঁদুরে কাটছে নাকি? হ, মানুষ ইঁদুর। ভাবি করছে? তোর ভাবির গোষ্ঠী শালা, ওর সাথে ব্রেকআপ, পাগল একটা। আর কিছুদিন ওর সাথে থাকলে পাক্কা আমিও পাগল হয়ে যেতাম। ভাগ্যিস ব্রেকআপ হয়েছে। সিরিয়াস ভাবে বলছে নাকি? জানি না, তবে আমি সিরিয়াস। কেন? একটা গেলে আরেকটা পাবো, তবে দৈনিক মায়ের খেতে চাই না। জুইকে কাল প্রপোজ করব, মানলে মানবে, না মানলে ওকে মানাবো। তবুও এই পাগলা কুত্তির সাথে রিলেশনে যাব না। দেখ, কালকে আবার ঠিক হয়ে যাবে। হুদাই আমগো সামনে বাপ লইয়া কোনো লাভ নাই তোর। আর তুই যেমন ছেঁচড়া, যদি জান্নাত কালকে কোনো একটা জিনিসের প্রতি লোভ দেখায়, তুই সেটা নিয়ে আবার ওর আঁচল ধরে থাকবি। শালা সবার সামনে ইজ্জতের ফালুদা বানাই দিলি। ইজ্জত কি ভাই? আর কিছু কইতাম না। কিছু সময় বসে থাকার পর সবাই মিলে ক্লাসে গেলাম। ক্লাসে কিছুক্ষণ বসে থাকার পর লক্ষ্য করলাম সাদিয়া আসলো। সাদিয়া ক্লাসের ফার্স্ট গার্ল, সেই সাথে অনেক বেশি মিশুক একটা মেয়ে। ক্লাসের সবাইকে তুই করে বললেও কেন জানি না আমাকে তুমি করে বলে। এই মেয়ে আমার মধ্যে কি পেয়েছে সে নিজেই ভালো জানে। হাই। হাই। আজ আমার সামনে যে। এমনি, কেমন আছো? ভালো, তোর কি অবস্থা? ভালো। পরশু আমার বার্থডে, যদি ফ্রি থাকো তাহলে তুমি ওদের নিয়ে আমার বার্থডেতে আসলে হ্যাপি হব। কোথায় করবে?
আমার বাসায়। জুই যাবে? ক্লাসের সবাইকে বলছি, এখন কি করবে আই ডোন্ট নো। ঠিক আছে। আর হ্যাঁ, তোর কাজিন পাগলিকে আসতে বারণ করিস। জান্নাতকে? হ্যাঁ, কেন? ওর মাথায় সমস্যা আছে, কখন কি করে পার্টি নষ্ট করে দিবে কে জানে। সেই সব নিয়ে তুমি ভেবো না। সাদিয়ার সাথে কথা বলার মাঝে ক্লাসে স্যার আসলো, তাই আর কোনো প্রকার কথা বললাম না। আর হ্যাঁ, ভাবছেন জান্নাত আর সাদিয়ার মধ্যে কিসের সম্পর্ক? আসলে ওরা চাচাতো বোন। জান্নাত আমাদের সম্পর্ক কাউকে জানাতে চাই না বলেই সবার কাছে গোপন রেখেছিলাম। আমার আর জান্নাতের কিছু ফ্রেন্ড ছাড়া তেমন কেউ জানে না এই রিলেশনের ব্যাপারে। সবাই ভাবতো আমরা প্রতিবেশী, তাই কথাবার্তা বলতাম। কিন্তু সত্যি কি সেটা তো আপনারা ভালো করেই জানেন। ক্লাস শেষ করে বাইরে আসার পর মারি আসলো। কি রে সকিনা, তুই এখানে? কাল সবাই গিফট দিয়েছে, শুধু তুমি দিস নাই, তাই আজ গিফট দে। কাল দেখলি তো কিভাবে চলে আসতে হয়েছিল। হ্যাঁ, কি হয়েছিল? ও কিছু না। আর এটা তোর গিফট। ব্যাগ থেকে চকলেট বক্স বের করে দিলাম। ওয়াও, থ্যাংক ইউ হাবু। শালা, সেই ক্লাস 3 থেকে এই হাবু হাবু করছিস। এখন অন্তত অন্য একটা নাম দে, যেটা ডাকলে আমি খুশি হব। এটাই পারফেক্ট নাম, ডার্লিং। মারিয়া চল। হ্যাঁ, চল। দুজন চলে যাওয়ার পর বন্ধুরা আসলো। আজ কি করছিলি? যা করি সেটাই। যদি প্রিন্সিপাল স্যার এসব জানে তোদের একদম মেরে ফেলবে। সেটা তোর বাবা লাগবে না। এখন চল। হ্যাঁ চল। আমাদের বাসা খুব একটা দূরত্বে না, সবার বাসা পাশাপাশি হওয়ায় সবাই একসাথে কলেজে যাওয়া আসা করি। সবাই মিলে বাসার দিকে রওনা দিলাম। বাসা থেকে কলেজের দূরত্ব বেশি না, প্রায় মিনিট 10 লাগে। তাই আমরা নিয়মিত হেঁটে চলাফেরা করি। কিছুক্ষণ হাঁটার পর পেছন থেকে শুনতে পেলাম, আচ্ছা আচ্ছা শোন, আবার কি? তোকে সাদিয়া কিছু বলছে? হ্যাঁ। যাইস না ওখানে, কেন যাব না? তোর প্রতি ওর নজর ঠিক না। আমি তো ছেঁচড়া। তবুও যাবি না। আপনি কে আপু? আপু মানে? কোন জন্মের ভাই তুই? এই জন্মেরই। মেজাজ খারাপ করবি না। দেখ জান্নাত, আমাদের ব্রেকআপ হয়েছে, তাই হুদাই এসব প্যাচাল পেরে কোনো লাভ আছে? ব্রেকআপ সিরিয়াসলি বলছি নাকি? হ্যাঁ সিরিয়াস। যা কুত্তা, তোর সাথে ব্রেকআপ। আর কখনো আমার পিছে আসবি না। তুইও কখনো আমার সামনে আসবি না। শুয়োর, কুত্তা, বানর। এসব বকা আপনাদের শুনতে হবে না। এসব শুনলে ইজ্জতের ফালুদা বেজে যাবে। যদিও ইজ্জতের আছেই বাকি। সে যাই হোক, বাসায় এসে ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম। বিকেলবেলা বন্ধুরা কল দিয়ে মাঠে যেতে বলল। আর হ্যাঁ, মাঠটা কিন্তু জান্নাতের বাসার সামনেই। মাঠে আসতে দেখলাম জান্নাতের ছোট ভাই ক্রিকেট খেলছে। ওসব না দেখে বন্ধুদের কাছে গেলাম। কি রে হঠাৎ মাঠে? সাদিয়ার বার্থডেতে প্ল্যান কি? তোর ইনভাইট করছে? শালা, তোর আগে আমাদের বলছে। ও, একটা গড়ি নিয়ে যা, 150 টাকা। শালা, এক গড়ি নিয়ে 4 জন যাব? তোর কে কি নিবি সেটা ঠিক কর। আমারটা আম্মুর থেকে শুনে নেব। আন্টিও যাবে? না, তবে সাদিয়ার সাথে আম্মুর সেই সম্পর্ক, তাই বলতে পারবে বার্থডেতে কি দিলে হ্যাপি হবে। ও, ভাইয়া বলটা দাও। খেয়াল করে দেখলাম জান্নাতের ছোট ভাই। শালা দুলাভাইয়ের থেকে বল চাইছে, তবে দুলাভাই হিসেবে শালাকে হেল্প করতেই পারি। বল মেরে তোর বাসায় দেবো, বাজি লাগাবি আমার সাথে? লাগবে না, এমনিতেও আপু সেই দিন আমাকে বকা দিছে। কেন? আমার ব্যাট তোমাকে দিছি বলে। ওটা কিছুই না, তুই খেলবি কিনা বল। না, আমিও বল দেব না। আব্বুকে ডেকে আনবো কিন্তু। তোর আপুকেও নিয়ে আসিস। পারবো না। এটুকু বলেই দৌড়ে চলে গেল। ওর এমন কাজকাম দেখে সবাই হাসাহাসি করে উঠে ওদের ব্যাট বল দিয়ে আমরা খেলতে শুরু করলাম। হঠাৎ লক্ষ্য করলাম জান্নাত আসছে। আমিও তো এটাই চেয়েছিলাম জান্টুস। তোর ওর বল নিছিস কেন? আমি নেইনি, বল রাফির কাছে। আব্বু বল নিলয় নিছে। শালা, আমি তোর আপুর চাইতো বড়, আর তুই আবার নাম ধরে বলছিস। তোর ওদের ব্যাট বল দে। দিতে পারি, তবে একটা কন্ডিশন। কি? আমাকে 6টা বল করতে হবে। ঠিক আছে, তবে জুড়ে মারলে খবর আছে। তোকেই ক্যাচ দিচ্ছি, দেখ। এবার রাফির থেকে বল দিয়ে বল করতে গেল। ইচ্ছা আমার বল মেরে ওদের বাসায় দেব, যেন ওর বাসার কেউ এটা দেখলে খেলতে না দেয়। আমি গেলাম। ঠিক আছে আপু। জান্নাত চলে যেতে লাগলো। প্রথম দুটো বল আস্তে করে মারলেও 3 নাম্বার বলটা বাসার উদ্দেশ্যে মারতেই পুরো হয়ে গেলাম। বল গেল তো গেল, সোজা জান্নাতের পিঠে গিয়ে লাগলো। জান্নাতের গায়ে বল লাগতেই সাপের মতো বেঁকে উঠলো। পেছন ফিরে কিছু বলার আগেই আমি ব্যাট রেখে দৌড়। এই মুহূর্ত যদি আমি ওখানে থাকি তাহলে আমি শিওর আমার উপর দিয়ে সিডর চালাবে। রাত্রিবেলা সবাই বসে আছি, তখন নীলু রুম থেকে এসে সবাইকে বলল, আব্বু, ভাই আজ কি করেছে জানো?
কি? জান্নাত আপুকে বল মেরে লাগিয়েছে। কিছু বললো না তোকে? হাতের কাছে পেলে সিডও চালাতো। ভয় পেয়ে পালিয়ে এসছে। তোকে কে বললো? আপু নিজেই বলেছে। কখন? সাদিয়া আপু আজ যেতে বলেছিল। ওখানে যাবার পর জান্নাত আপু বলল, কাল দেখা হলে সরি বলবি। কাল তোর খালার বাসায় যাবি। একা? হুম। কেন? কিছু কাগজ নে, তোর খালুকে দিয়ে আমাকে কল দিবি, তারপর আমি সব বলবো। ঠিক আছে। সবাই টুকটাক কথা বলার পাশাপাশি রাতের খাবার খেয়ে নিলাম। পরের দিন ঘুম থেকে নাস্তা করে আব্বুর থেকে সেসব কাগজ নিয়েই রওনা দিলাম। যেতে অনেক সময় লাগবে। ওখানে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যাবে। বাসে উঠে একটা সিটে বসে গান শুনতে লাগলাম। বাস থেকে নেমে দেখলাম মাহি দাঁড়িয়ে আছে। মাহি হচ্ছে আমার খালাম্মার বড় মেয়ে। তুই এখানে কেন? তোরে নিতে পাঠিয়েছে আম্মু। আমি ছোট নাকি যে নিতে আসতে হবে? সেটাই তো কেউ বোঝে না। তোর মতো এমন খাটাসকে নিতে আমাকে কেন পাঠায় আল্লাহও ভালো জানে। সবার সামনে অপমান করলি। অপমান কই করলাম, সত্যি যা সেটাই তো বললাম। যাবই না তোদের বাসায়। ঢং বাতি আয়, এমনি তোর জন্য অপেক্ষা করতে করতে ক্ষুধা লেগে গেছে। চল মাহি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। যেমন মেধাবী তেমন বজ্জাত। বাসার মধ্যে শুধুমাত্র খালাম্মার কথা শুনবে, আর না শোনারও কারণ নেই। অন্য সবাই কিছু না বললেও খালাম্মার সাথে বেয়াদবি করলেই ধুমধুম দিয়ে দেয়। ভাই, তোর কাছে 20 টাকা আছে? হ্যাঁ, কেন? ক্ষুধা লাগছে, তুই গাড়ি ভাড়া দিস। এখন কিছু খেয়ে নেই আমি। বাসায় গিয়ে তো খেতে পারবি। যদি যাওয়ার সময় জ্ঞান হারাই তখন? যা কিছু কিনে নিয়ে আয়। আমি রিক্সা ঠিক করলাম। ওকে। মাহি চলে যাওয়ার পর একটা রিক্সা ঠিক করলাম। মোড় থেকে খালাম্মার বাসা খানিকটা ভিতরে, তাই রিক্সা করে যেতে হয়। রিক্সায় ওঠার পর মাহি আসতেই রিক্সাকে যেতে বললাম। আমার দিকে একটা কেক দিল। নে। তুই খা, আমি মাঝপথে খেয়েছি। তবুও নে, একা খাবো কেমন দেখায়। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো। খালাম্মা তো আমাদের ভুলেই গেছে, তাই না? না রে, আসলে আব্বু সময় পায় না। হুম। আচ্ছা, এটা বল, এবার কতদিন থাকবি আমাদের এখানে? কালকেই চলে যাব। কেন? কাজ আছে। এমন হলে এখানে আসার কি দরকার? কাল আমার একটা ফ্রেন্ডের বার্থডে। এখন যদি ওর বার্থডেতে না যাই তাহলে মন খারাপ করবে। আর আমি তো মাঝে মধ্যেই এসে দেখা করে যাই। তোর এই মাঝে মধ্যে আশা লাগবে না। কুত্তার মতো দৌড়তে দৌড়তে আসিস, আবার কুত্তার মতো পালিয়ে যাস। এবার আমার সাথে তুইও চল, বার্থডে সেলিব্রেট করে আসবি। তোর বাসায় একেবারে যাব। মানে, খালাম্মা আমাদের বিয়ে ঠিক করছে নাকি? লাথি মারবো। তুই আমার ভাই, আর পড়াশোনার জন্যই ওখানে যাব। আমাদের কলেজ যাওয়া আসার অনেক কষ্ট হয়, তাই খালাম্মা নিজেই বলেছে এক্সাম শেষ হলে আমাকে নিয়ে যাবে। ও, হুম। টুকটাক কথা বলতে বলতে খালাম্মার বাসায় চলে আসলাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে দুজন বাসায় ঢুকলাম। বাসার কলিং বেল বাজানোর পর আশফি দরজা খুলে দিল। কেমন আছে ভাইয়া? আম্মু, নীলা ভাই আসছে? আশফির ডাকে খালাম্মা রুম থেকে বের হয়ে আসলো। খালাম্মাকে দেখে সালাম দিলাম। কেমন আছিস বাবা? ভালো। তোমরা কেমন আছো? ভালো। যা ফ্রেশ হয়ে নে। মাহি, তুইও যা ফ্রেশ হয়ে নে। কোন রুমে থাকবি? তোর রুমে। সব সময় আমার রুমেই কেন? অগোছালো করার জন্য। যা ফ্রেশ হয়ে আর আগে, তারপর আড্ডা দিস। হ্যাঁ, মাহি রুমে এসে আম্মুকে কল দিলাম। পৌঁছাইছি আম্মু। ফ্রেশ হয়েছিস? না, এখন হব। ফ্রেশ হয়ে নে। আচ্ছা। কল কেটে দিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এসে সোফায় বসার পর আশফি এসে বসলো। আশফি এমনই সাধারণ মেয়েদের মতো হলেও ওর চোখগুলো অনেক সুন্দর। পিচ্চিটার কথা বলার ভঙ্গিটাও দেখার মতো। ভাইয়া, নীলু আপু আসবে না কেন? এবার তো অনেক দিন থাকার জন্য আসিনি, তাই আমি একা আসছি। কয়দিন থাকবে তাহলে? শুধু আজ রাতটুকু। কেন? একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ও, নীলু আপু আমার জন্য কিছু দিয়ে দেয়নি? দিয়েছে তো। অনেকগুলো চকলেট দিয়ে দিয়েছে তোর জন্য। হি হি, রাতে সেগুলো দিবে। নিলয়, খেয়ে নে। মাহি খাবে না? হ্যাঁ, মাহিও খাবে। মাহি, হ্যাঁ আম্মু, খাবার দিতেছি। আসছি। খাবার টেবিলে বসতেই মাহিও আসলো। তারপর টুকটাক কথা বলার পাশাপাশি খাবার শেষ করলাম। খাবার শেষ করে পারিবারিক কথাবার্তা বলছিলাম।
আর তাছাড়া প্রায় 8 মাস আসা হয়নি, তাই জমিয়ে রাখা অনেক কথাই বলছিলাম। পরের দিন সন্ধ্যায় বাসায় এসে প্রথমে ফ্রেশ হলাম, কারণ সাদিয়ার বার্থডেতে যেতে হবে। আর হ্যাঁ, আসার পথে ওর জন্য একটা গিফট এনেছি। কি এনেছি সেটা পরেই জানতে পারবেন। সাদিয়া এবং জান্নাতরা একই বাসায় থাকে। এখনও জান্নাতের দাদি বেঁচে আছে, তাই বলতে পারেন যৌথ পরিবার। সে যাই হোক, সাদিয়াদের বাসায় যেতে প্রায় রাত হয়ে গেল। বাসার ভিতরে আসতেই দেখলাম অনেকেই আছে, আর সাদিয়ার সাথে আম্মুর অনেক ভালো সম্পর্ক, তাই আমার পরিবারের সবাইকেই ইনভাইট করেছে। আমাকে দেখে হারামিরা এগিয়ে আসলো। শালা না জানিয়েই ঘুরতে গেছিলি? আরে না, কাদের জন্য গেছিলাম, একদিন গেছি আরেকদিন চলে আসছি। তবুও তো গেছিলি, গেছিলাম। কিন্তু সব জারে আমরা শুনলাম। কেন? পাগলা মেয়ে তোকে কি বলছিল? জান্নাত হ্যাঁ, কি বলবে আমাকে? তোকে নাকি কি ফেরত দিতে বলছে। তোদেরকেও বলছে? হুম। শালির সব ফেরত দিয়ে দেব, আর ওকে যেগুলো আমি দিছি সেগুলো নিয়ে নেব, তখন হিসাব ঠিক হবে। সেটা তোর ব্যাপার, এসব নিয়ে আমরা কোনো বেজাল চাই না। এমনিতেই মেয়েটার মাথার তার কাটা। সাদিয়াকে দেখছি না যে। রুমে গেছে। ভাইয়া কখন আসলি? এই তো মাত্র আসলাম। আব্বু আম্মু কই? আঙ্কেল আন্টির সাথে কথা বলেছে? দোস্ত তোরা থাক, আমরা একটু আসি। ঠিক আছে। বন্ধুদের ওখানে রেখে নীলুকে সাথে নিয়ে সাদিয়ার রুমে গেলাম। রুমের সামনে নক করে ভিতরে যাওয়ার জন্য পারমিশন চাইতে ভিতরে যেতে বলল। নীলুকে সাথে নিয়ে রুমে গিয়ে দেখলাম সাদিয়ার সাথে জান্নাতও আছে। কথায় আছে, যার বিয়ে তার কোনো কথা নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। সাদিয়া বসে আছে আর জান্নাত সাজগোজ করতে ব্যস্ত। আমাদের দেখে ঘুরে বসলো। তুই এখানে কি করস? তোর এখানে কি কাজ? আমার বাসা, তাই আমিই থাকবো। রুম তো আর তোর না। কিন্তু বাসা তো আমার। তুই রুম থেকে বের হ, আমি বাসা থেকে বের হব। এই রুম মনে হয় তোর বিয়ে করা বউয়ের, যার কারণে যেতে বলছিস। বিয়ে করতেও পারি, আর তুই এখন রুম থেকে বের হ। সাদিয়ার সাথে আমার কথা আছে। হব না। একটু বাইরে গেলে কি হবে? তুই ওর জন্য আমাকে বের করতে চাইছিস এখন? দেখ, সেদিন তো তোকে ইচ্ছে করে বলাই হয় নাই, হঠাৎ করে হয়ে গেছিল, আর তুই এখনো বাচ্চাদের মতো করছিস। হ্যাঁ, আমি বাচ্চাই, কিন্তু এই রুম থেকে আমি বের হচ্ছি না, হব না। হ, রুমটা তো তোর বাপের, তাই তুই না থাকলে কে থাকবে? বাদ দে সেসব কথা। খালাম্মার বাসায় গেছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল, আর আমার পক্ষ থেকে ছোট একটা উপহার। থ্যাংক ইউ। যখন একা থাকবি তখন খুলে দেখিস। ঠিক আর কিছু বলতে যাবে, তখনই পেতনিটা বলল, আমরা সবাই দেখলে কি? এটা গিফট আপু, আর সবাই তো এসব একা একাই দেখে। তুইও ওদের তলে গেলি? সেটা বললাম কোথায়? যা, তোকেও লাগবে না। ছাড়তে বললেও ছাড়বো না। আচ্ছা এখন আমি যাই। হো, যা। শোনো, হ্যাঁ বল। ধন্যবাদ আসার জন্য। ভেবেছিলাম আসবে না, তাই রুমে এসে বসেছিলাম। সরি দেরি করে আসার জন্য। সরি বলার দরকার নেই, আসছো সেটাই অনেক। আমি নিচে যাচ্ছি। ঠিক আছে। রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে আসার পরপরই জান্নাত আমাদের কাছে এসে দাঁড়ালো। জান্নাতকে দেখে বন্ধুরা যার যার মতো কেটে পড়লো। শালার হারামিগুলো ওকে দেখে এত ভয় পায় কেন কে জানে। স্বাভাবিকের চাইতে একটু আস্তে আস্তে বলতে শুরু করলো। কি গিফট করলি? তোকে কেন বলবো? সবাইকে তো গিফট করিস, শুধু আমাকে ছাড়া। আর আমি জানি আমাকে কখনো করবিও না, তাই এমনি জানতে চাইছি কি গিফট করলি। ওর থেকেই শুনিস। তুই বল না বাল। ও আমাকে কখনো বলবে না। এই হারামজাদি কত দিন ধরে রাখবে কে জানে। কাচের তৈরি একটা শোপিস। ও তোকে যেটা দেখিয়েছিলাম? আরে না, তোর ওটা একদম জঘন্য ছিল। আমি আমার পছন্দেরটা দিছি। কুত্তা, বল ওটা কেনার টাকা নাই। যেটাই হোক, কিন্তু আমার পছন্দ না। যা আমার চোখের সামনে থেকে। তোর আমি পিছে দাঁড়িয়ে আছি। তো সেদিন কি বলেছিলাম? কি? আমার পিছে থাকবি না। আমিও তো বলছিলাম আমার সামনে ছ্যাঁচড়ামি করে দাঁড়িয়ে থাকবি না। শুয়োর একটা। চোখের চিকিৎসা করিস, আজ তো একটা মানুষকে শুয়োর বলিস। তোকে তো আমি। আশেপাশে অতিথি মারার জন্য আমার দিকে এগিয়ে আসায় কথাটা বলতেই থেমে গেল। এই মেয়ের কবে জ্ঞান বুদ্ধি হবে আল্লাহ জানেন। সব সময় নিজের মুখ দিয়ে বাজে কথা বের হবে।
সাথে কিছু বললেই মাইন্ড ফ্রি। জান্নাত চলে যাওয়ায় পর বন্ধুদের খুঁজে কথা বলার পর সাদিয়াকে দেখলাম নিচে আসলো। হয়তো এখন কেক কাটবে, তাই সবাই কথা বলা বাদ দিয়ে সাদিয়ার দিকে মনোযোগী হলো। টুকটাক কথা বলার পর কেক কাটলো। বার্থডে শেষ করে সবাই যে যার মতো বিদায় নিয়ে চলে যেতে লাগলো। আমরাও যেতাম, কিন্তু এলাকার পোলাপান বলে কথা, আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে সাদিয়া এগিয়ে আসলো। তোরা যাবি না? না গেলে থাকতে দিবি? ফকিরদের আশ্রয় দেওয়া যায়, কিন্তু তোদের মতো লুচু বেটাদেরকে কিছু সময়ের জন্য থাকতে দেওয়াও ভুল। হয় 10-12টা মেয়ের চক্কর আছে, তাই আমরা লুচু। তোর না থাকলেও তোর বন্ধুর তো অবশ্যই আছে। তুই জানিস কিভাবে? এলাকার বড় ভাইদের একটু খোঁজ রাখতে হয়, তাই না ভাইয়ারা? এমন মিশা কথা কইলে আল্লাহ তোর উপর ঠাডা ফালাইব দেখিস। আমার উপর ঠাডা পড়লে তোদের উপর মনে হয় শান্তির আভাস পড়বে। সব কুত্তা মেয়েদের নিয়ে থাকোস। আমরা যেসব মেয়েদের সাথে লুচ্চামি করি তার মাঝে তুইও আছিস। আমি কেন থাকবো? তাইলে জানিস কিভাবে? বলছে আমাকে একজন। কে বলছে? সিক্রেট বলা যাবে না। অনেক মিথ্যা বলছিস। এখন গিয়ে পানি খা। সাদিয়া, এখন আমরা যাই? একটু পরেই যেও। না রে, আব্বু আম্মু অনেক আগেই চলে গেছে, আর রাতটাও তো অনেক হয়েছে। সাবধানে যেও। বাসা থেকে বের হয়ে যার যার মতো বাসায় চলে গেলাম। নিলয়েরা সবাই বাসা থেকে বের হতেই সাদিয়াকে নিয়ে রুমে গেলাম। তুই নিলয়কে তুমি তুমি করিস কেন? তো কি বলবো? কথা বলার সময় তুই সবাইকে তুই করে সম্বোধন করিস, কিন্তু নিলয়ের বেলাতে তুমি আসে কোথা থেকে? চাচাকে গিয়ে বলবো তোমার মেয়ে প্রেম করে? তোরে বলছে আমরা প্রেম করি? আমি বলিনি তোরা, আমি বলছি তুই। দেখ জান্নাত, উল্টাপাল্টা বলবি না। আমি মোটেও উল্টাপাল্টা বলছি না, তুই আমার কসম করে বল। আমি ওয়েট, তোদের দিয়ে বিশ্বাস নাই, তুই নিলয়ের কসম করে বল। শালা কুত্তা, যদি মরেও যায় কিছুই হবে না। দূর, ছোট মাকে এক্ষুনি বলছে তোমার মেয়ের মাথা ঠিক নাই। যাও কোথায় চান্দু? আগে আমার কথার উত্তর দিয়ে যাও। কি বলবো তোকে? এই যে তুই নিলয়কে ভালোবাসিস। আচ্ছা, আমি কেন ভালোবাসবো? তাহলে তুমি করে বলিস কেন? নিলয়ের সাথে আমি তেমন কথাই বলি না, তাই তুমি করে বলি। সত্যি তো, নাকি চাচাকে বলবো? তোর যা ইচ্ছা তুই কর, আমি গেলাম। কই যাবি? খাবো এখন। চল, আমারও ক্ষুধা লাগছে। আর দাঁড়িয়ে না থেকে দুজন রান্নাঘরে চলে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফোন চালাচ্ছিলাম, তখন কিছু একটা মনে হতেই জান্নাতকে কল দিলাম। রিং বেজে কেটে গেলে আবার দেওয়ার পর রিসিভ করলো। কে আপনি? আমি কে ভাই? তোর শরীরের আত্মা। কুত্তা তুই? হ কুত্তি। এত সকালে কল দিছিস কেন? কিছু সিদ্ধান্ত নেয়ার জন্য। পরে পরে কল দিস। পরে পারুম না। কি কইবি ক এখন। আমাকে দেওয়া সবকিছু কখন আর কোথায় থেকে নিবি বল। বুঝলাম না। আমাকে এ যাবৎ যা কিছু দিছিস সেসব কখন আর কোথায় থেকে নিবি? পুকুর পাড়ের ওই বেঞ্চটাতে আসিস। কখন? আজ কলেজে যাবি না? তোর সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তুই 11টার দিকে পুকুর পাড়ে আসিস, আমি থাকবো। ঠিক আছে বাই। আর কোনো কথা না বলে কেটে দিলাম। আজ যেহেতু আর কলেজে যাব না, তাই 9টা অবধি ঘুমাইলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এখন প্রধান কাজ সবকিছু গোছানো। নীলুর রুম থেকে কার্টুন বক্স আনলাম। রুমে এসে প্রথমে জান্নাতের দেয়া সব ড্রেস ওখানে তুললাম। যদি পরে কখনো পরি, আর সেটা যদি কোনো কারণে জান্নাত দেখে, তাহলে আমি শিওর ওখানেও আমাকে অপমান করতে পিছুপা হবে না। সবগুলো ড্রেস নেওয়ার পর কিছু বই তুলে নিলাম। জান্নাত ছোটবেলা থেকে বই পড়তে অনেক ভালোবাসতো, বিশেষ করে অ্যাডভেঞ্চার বই ওর কাছে সব থেকে প্রিয়। আমাকে অনেকগুলো বই গিফট করার পাশাপাশি নিজের সবচাইতে প্রিয় বই জার্নি গিফট করেছিল। অন্যান্য বই নেওয়ার পাশাপাশি সেটাও তুলে নিলাম। জান্নাতের দেয়া সব কিছু মিলে দুটো আলাদা বক্স হলো। সব প্যাক করার পর আমিও বাইরে যাওয়ার জন্য রেডি হলাম। আজকে শেষ দেখা বলে কথা। সরি, দেখা শেষ না, কারণ দেখা তো এমনিতেই হবে। রিলেশনের সমাপ্তি আজ, তাই একটু সাজগোজ না করলে কেমন দেখায়। দুটো বক্স নিয়ে বাসা থেকে বের হব, তখন আম্মুর সাথে দেখা। যদিও আম্মু আমাদের সম্পর্ক কিছুটা আঁচ করতে পারছিল সেই শুরু থেকেই, কিন্তু কখনো এই বিষয় নিয়ে আমাদের কাউকে কিছু বলেনি। এগুলোতে কি? পরিত্যক্ত জিনিসপত্র। দেখা আমাকে। কি বলো আম্মু, আমার জিনিস তুমি কেন দেখতে চাবে? খারাপ কিছু নয় তো?
পাগল হয়েছ নাকি? আমি কি খারাপ যে এমন বক্স ভর্তি করবো শুনি? হুম। আসছি ডার্লিং। আম্মুকে রেখে বাসার বাইরে এসে একটা রিক্সা নিলাম। পুকুর পার যেতে খুব বেশি সময় লাগে সেটা না, কিন্তু এমন বক্স টেনে নেওয়ার জন্য রিক্সা নিলাম। সেখানে যেতে যেতে 10টা 35 বেজে গেছে। বক্সগুলো সাথে নিয়ে কিছু সময় বসে থাকার পর জান্নাত আসলো। তবে আজ ওকে কেমন জানি লাগছিল, হয়তো বেশ খুশি আছে। আর হবেই বা না কেন, নিজের সব কিছু আজ ফিরে যে পাচ্ছে। হাই। হাই, তুই সত্যি সত্যি আসছিস? দেখতেই তো পাচ্ছিস। আমি ভাবছি আসবি না। তাহলে তুই কেন এখানে আসছিস? বাদ দে, বস এখানে। হুম, কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। বল, সমস্যা নেই। আজকের পর থেকে তো আর কিছু বলতে পারবি না। তুই কখনো আমার কথাকে সিরিয়াস হিসেবে নিয়েছিস? না নিলে তোর সাথে রিলেশনে আমি কিভাবে গেলাম? জান্নাত, আমাদের ছোটবেলার কথা তোর মনে আছে? যখন আমরা হাই স্কুলে পড়তাম, আমরা ক্লাস 10-এ আর তুই ক্লাস 9-এ ছিলি। হুম, একদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোর মনে আছে? সেসব কথা কেন তুলছিস? কিছু কথা মনে করিয়ে দিতে চাই। যখন আমার অ্যাক্সিডেন্ট হয় তখন সবার আগে তুই আমার কাছে এগিয়ে গিয়েছিলি। নিজের হাত দিয়ে আমাকে ধরে সবার কাছে চিৎকার করে সাহায্য চেয়েছিলি। যখন আমাকে হাসপাতালে রাখা হয়েছিল, প্রতিদিন সকাল বিকেল আমাকে দেখার জন্য ওই হাসপাতালে যেতিস। কিন্তু হাসপাতাল তোর একদমই ভালো লাগতো না, কিন্তু আমাকে দেখার জন্য পাগল হয়ে যেতি। যখন একটু সুস্থ হয়ে বাসায় আসি, তখন সব সময় আমাদের বাসায় পড়ে থাকতি। স্কুলেও ঠিকমতো যেতিস না। ঠিক তখন আমি বুঝে গেছিলাম তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যেদিন আমাদের বিদায় অনুষ্ঠান হচ্ছিল, সেদিন সবার চাইতে তুই বেশি কান্না করছিলি। তখনও তুই তোর ভালোবাসার কথা আমাকে বলিস নাই, কিন্তু যখন তোকে রেখেই আমি কলেজে পড়তে শুরু করি তখন বুঝতে পারছিলাম তুই আমার জীবনে কতটা জায়গা জুড়েছিলি। এইটুকু বলে একটা দীর্ঘশ্বাস নিলাম। আজকের পর থেকে হয়তো ওর সাথে তেমন কথা হবে না, তাই কথাগুলো হয়তো বলাও হবে না। তাই জমিয়ে রাখা সব কথা আজ বলতে হবে। যখন তুই এসএসসি এক্সাম ভালো করছিলি তখন তোকে একটা গিফট করেছিলাম, মনে আছে সেটার কথা? না। একটা কলম আর একটা ডায়েরি। আর ওসব তোর মনে থাকারও কথা না, অনেক আগের কথা সেসব। কিন্তু একটা কথা কি জানিস, যদি কেউ কাউকে ভালোবেসে থাকে, কখনো সেই মানুষটা তার প্রিয়জনের থেকে পাওয়া জিনিস ভুলে যায় না। হয়তো তুই এখন বলবি তখন তো আমাদের কোনো রিলেশনই ছিল না। হ্যাঁ, রিলেশন ছিল না, কিন্তু আমি তোকে তারও আগে থেকে আমার করে রাখতে চাইতাম। যখন তুই ইন্টারে উঠলি তখন আমাদের রিলেশন শুরু হয়। প্রপোজটা আমি নিজেই করেছিলাম, কিন্তু তুই তখনই হ্যাঁ বলে দিয়েছিলি। তখন অবধি সব ঠিকই ছিল, কিন্তু তুই ইন্টার এক্সাম দেওয়ার আগে থেকে কেমন একটা চেঞ্জ হতে শুরু করলি। আমার কথা তোকে যে বা যারাই বলতো, তুই সেটাই বিশ্বাস করতি আর সেটা নিয়ে আমাকে বকাঝকা করতি। বিশ্বাস কর, তোর ওই বকাঝকাকে আমি শাসন হিসেবে নিতাম। ভাবতাম ভালোবাসিস তাই এমন করছিস, কিন্তু আমার ধারণা ভুল ছিল। তুই তো আমাকে ছাড়ার জন্য সব বলতি। আমি কি একবারের জন্য তোকে বলতাম আমি এই রিলেশনশিপ চাই না? বলিনি। সবসময় তুই নিজে ব্রেকআপের কথা বলতি। আর আজ আমরা এখানে। আর কিছু না বলে বক্স দুটো খুলে দিলাম। আমাকে দেয়া সব কিছু এখানে আছে। ক্লাস 9-এ থাকতে তোর দেয়া কলম থেকে শুরু করে কিছুদিন আগে যে শোপিস দিছিলি, সব এখানে আছে। তোকে বলার কিছুই নেই আমার। ভালো থাকিস, এটাই চাই। নীল, কিচ্ছু বলিস না, নতুন করে মায়াতে জড়িয়ে কোনো লাভ নেই। শুধু তুই ভালোবাসিস? আমি মনে হয় তোকে ভালোবাসি না। ভাসতি, কিন্তু এখন না। তোকে একটু আগেই বলেছি, একটা সময় ছিল যখন আমার কিছু হলে তুই পাগল হয়ে যেতি, কিন্তু এখন আর সেটা নেই। তুই আমার সাথে হ্যাপি থাকতে পারছিস না আর। আমিও চাই না এমন ভালোবাসা। বাই, আর কিছু বললাম না। যদিও পেছন থেকে জান্নাত অনেক ডাকছিল, কিন্তু এখন কথা বলার মুড নেই। মুড বানানোর থেকে চলে যাওয়াই ভালো। এর মাঝে 2 দিন হয়ে গেছে আমি নিয়মিত কলেজে আসলেও জান্নাত কলেজে আসেন। তবে আগের মতো বিরক্ত করার মানুষটা নেই। জান্নাতকে মিস করি ঠিক আছে, কিন্তু নতুন করে নিজের বিপদকে ডেকে আনতে চাই না। কলেজ মাঠে বন্ধু বান্ধব সবাই বসে আছি, তখন লক্ষ্য করলাম সাদিয়ার সাথে জান্নাত আসছে। আমাদের দেখে দুজন কিছু কথা বলে জান্নাত অন্যদিকে চলে গেলে সাদিয়া আমাদের কাছে এসে বসলো। জান্নাত কোথাও গিয়েছিলে নাকি? কই না তো। দেখি না কিছুদিন তাই। জানি না কি হয়েছে, সব সময় চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না। যদি কেউ কথা বলতে চায় শুধু তার সাথেই কথা বলে, না হলে চুপ থাকে। তাহলে এখানে আনলেই পারতি। সেটাই বলছিলাম, কিন্তু আসলো না। কেন? আমরা নাকি ওর সিনিয়র, তাই। সাদিয়ার কথা শুনে আমি ছাড়া সবাই হেসে দিল। আর হাসাটাই সবার স্বাভাবিক। সে যাই হোক, কিছু সময় আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে ব্রেক টাইমে বাইরে এসে দেখলাম জান্নাত আর একটা ছেলে দাঁড়িয়ে কথা বলছে। দূরে দাঁড়িয়ে ওদের কথা বলা দেখছিলাম। কিছুই শোনা যাচ্ছিল না, তবে জান্নাতকে দেখছিলাম। ভালো লাগছিল, কারোর সাথে তো কথা বলছে। জান্নাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দুজনের চোখাচোখি হতেই আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে চলে আসতে যাব, তখন জান্নাত দৌড়ে আমার কাছে এসে হাত ধরল।
আই লাভ ইউ। গুড জোক। আমি মোটেও মজা করছি না। এই কয়েকদিন অনেক ভাবছি তোকে নিয়ে। মানলাম আমার ভুল হয়েছিল, কিন্তু তুই কেন আগের মতো আমাকে মারতি না? কেন আমাকে শাসন করতি না? কাউকে মেরে ভালোবাসা আদায় করা যায় না। কিন্তু ভুলের শাস্তি তো পেতেই হয়। শাস্তি দেওয়ার আমি কেউ না। হয়তো তুই নিজেই। আর দেখো, আমি সেসব মাথায় রাখতে চাই না। আমি তোকে ভালোবাসি, আর সরি, আমি তোমাকে ভালোবাসি। আর কখনো তোমাকে ভুল বুঝবো না। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। তুই তো রাস্তায় হাঁট আর আমি আমার রাস্তায়, এসব বাদ দে। কবিগুরু কি বলেছে জানিস? কি? ক্ষমাই যদি না করতে পারো তাহলে কেন তাকে ভালোবাসো? সব বানানো কথা। কসম, বানানো না। ভালো, জান্নাতের থেকে হাত ছাড়িয়ে চলে আসতে যাব, তখন আবার আমার সামনে দাঁড়ালো। ক্ষমা করো না প্লিজ। পারবো না নতুন করে রিলেশনে যেতে। তাহলে প্রথম থেকে শুরু করি, চলো। প্রথম শেষ কোথাও থেকেই শুরু করার ইচ্ছা আমার নেই। করতে তো হবেই। আমি না হলে কেউ তোমার জীবনসঙ্গী হতে পারবে না। দেখা যাক। দেখতেই পারবে। আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে এসে ক্লাসে গেলাম। বন্ধু বান্ধবদের সাথে টুকটাক কথা বলার পর ব্রেক টাইম শেষ হতেই অন্যান্য শিক্ষক এসে ক্লাস নিতে শুরু করলো। সবগুলো ক্লাস শেষ করে সবাই একসাথে বাইরে আসতে দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে। চল। ওরা যাবে না? আমাদের সাথে তোর হাত কি? বলো না। যাব, তবে একটু দেরি হবে। কি কাজ? সকালে তো বললি আমরা সিনিয়র, এখন আবার এত প্রশ্ন কেন? পরে তোকে বলবো। এখন চল, ওরাও আমাদের সাথে যাবে। সবাই মিলে হাঁটা ধরলাম। জান্নাত বারবার কথা বলতে চাইলেও কোনো সুযোগ দিচ্ছি না, কারণ এই মেয়ের মাথায় ভূত আছে। কখন কি বলবে ও নিজেই জানে না। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি, তখন জান্নাত কল দিল। কল কেটে দেওয়ার পর আবার কল দিল। বুঝতে পারলাম রিসিভ না করা অবধি কল দিতেই থাকবে, তাই আবার কল দেওয়ার পর রিসিভ করলাম। রিসিভ করছিল না কেন? কেন করব? একটু করলে কি হয়? ঢং করা বাদ দে। কি করো? মানুষ কলেজ থেকে এসে কি করে? ক্লান্ত লাগছে? একদমই না, তবে বিরক্ত লাগছে। লাগলেও কিছু করার নেই। আমি কল দেব না। বকা দিলেও দেব, মায়ের দিলেও কল দেব। বিরক্ত হলেও কিছু করার নেই। আমি কল দিবই। বকা দিলেও দেব, মায়ের দিলেও কল দেব। তোর মতো ছ্যাঁচড়া মেয়ে জীবনেও দেখিনি। নিজে ব্রেকআপের জন্য মরে যাচ্ছিল, এখন ব্রেকআপ করছি আবার ছ্যাঁচড়ার মতো চলে আসছিস। ভালোবাসি তাই। তোর ভালোবাসা তোর কাছেই রাখ। একটু করে ভালোবাসা নিলে কি হয়? লাগবে না তোর ভালোবাসা। লাগবে, লাগবে। শোনো একটা কথা। কি? সাদিয়া তোমাকে পছন্দ করে। এখন থেকে ওর সাথে কথা বলবা না। এখন থেকে বেশি করে বলবো, কারণ তোর চাইতে সাদিয়া অনেক ভালো। আইসে, আমি নিজেই ওরে বলে দেব। তাহলে কিছুই হবে না। বলিস, আমাদের মধ্যে কিছু ছিল, তখন তোর চাচা বাবা জেনে যাবে, তখন অনেক ধুমধাম করে তোর বিয়ে দিয়ে দিবে। তোমার সাথে? বাল, তোর মাথায় কি চলছে বলতো? কি চলবে? তুই নিজে ছেড়ে দিলি, আবার ছ্যাঁচড়া মেয়ের মতো পিছু পড়ে আছিস। তখন বললাম না ভালোবাসি। এই পাগল মেয়েকে কিছু বলে লাভ হবে না, তাই বাধ্য হয়ে কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা আর হলো না। আবার ফোনটা বাজতে শুরু করলো। হাতে নিয়ে দেখলাম সাদিয়া কল করেছে। রিসিভ করার পরপরই বলল, কি করছো? ঘুমাতে চাইলাম, কিন্তু ফোনের শব্দ শুনে সেটা আর হলো না। সরি বিরক্ত করার জন্য। তুমি তাহলে ঘুমাও, পরে কথা হবে। ঘুম কেটে গেছে, বল কি বলবি? তোমাদের গিফট খুলেছিলাম। পছন্দ হয়েছে? অনেক বেশি, সবার চাইতে বেশি। পাম মারছিস? সত্যি বলছি, আমার অনেক পছন্দ হয়েছে গিফটটা। ধন্যবাদ। একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। বলতে ভয় করছে। ভয়কে জয় করতে শেখো। যদি রাজি না হও সেই ভয়। আবার হতেও তো পারি। আজ তোমার সাথে ঘুরতে যেতে চাইলাম, যদি তুমি ফ্রি থাকো। এখন? তুমি যখন বলো। রাতে যেতে পারবি? হ্যাঁ পারবো। তোর বাসা থেকে কিছু বলবে না? তোমার সাথে গেছে শুনলে কিছু বলবে না। মেয়ে তার স্বামীর সাথে যাবে নাকি যার জন্য কিছু বলবে না? বাসার সবাই তোমাকে অনেক বিশ্বাস করে, তাই আমি জানি তোমার সাথে গেলে বাসার কেউ কিছুই বলবে না। ঠিক আছে, আজ রাতে যাব, তবে একটা কন্ডিশন আছে। কি? তোর গিফট কিনে আমার সব টাকা শেষ, যা খরচ হবে তুই করবি। ঠিক আছে। এখন রাখছি। ওকে, বাই। কল কেটে দিয়ে ফোনটা রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। দুই বোন আমার সাথে কি শুরু করেছে, একজন ছ্যাঁচড়ার মতো পড়ে আছে, আরেকজন পটানোর জন্য উঠে পড়ে লেগেছে। এখন আর ঘুম হবে না, তাই উঠে আম্মুর কাছে গেলাম। অনেকটা সময় আম্মুর সাথে আড্ডা দেওয়ার পর নীলুর কম্পিউটারের সামনে বসলাম। যদিও আগে আমার ছিল, তবে হারামিটা আমার কম্পিউটারের উপর নিজের ক্ষমতা চালায়, আর আব্বু আম্মুও নীলুকেই ব্যবহার করতে বলে। সে যাই হোক, কম্পিউটারের সামনে বসে কিছু গোতাগুতি করে উঠলাম। সন্ধ্যার সময় সাদিয়াকে কল দিলাম, দুবার রিং হতে রিসিভ করলো। হ্যালো।
হুম, রেডি হয়ে নে। তুমি রেডি? না, হব। ঠিক আছে, আমি রেডি হয়ে তোমাকে কল করব। ওকে। কল কেটে দিয়ে রুমে এসে রেডি হতে লাগলাম। বাসা থেকে বের হয়ে কল দিলাম। কই রে তুই? বাসায়। তুমি কোথায়? তোর বাসার সামনে। 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। 5 মিনিট পরে আয়। কেন? কারণ আমি আসতেছি। মিথ্যুক। রাখছি। হুম। কল কেটে দিয়ে সাদিয়াদের বাসার সামনে গেলাম। এমনিতেও মেয়েদের সাজগোজ করতে একটু দেরি হয়, সেটা সবারই জানা। তাই হুদাই এত তাড়াতাড়ি বাইরে আসতে বলে রেডি হবে না, পরে দেখা যাবে আমার সামনে এসে লজ্জা পেয়ে থাকবে। গেটের সামনে না দাঁড়িয়ে একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম যেন কেউ দেখতে না পায়। পকেট থেকে ফোন বের করে হুদাই একটু ভাব নিচ্ছি, তখন জান্নাতের আওয়াজ কানে ভেসে আসলো। লক্ষ্য করলাম আমি জান্নাতের রুমের যে বারান্দা আছে আমি সেখানে দাঁড়িয়ে আছি। কপাল খারাপ হলে যা হয় আর কি। কি গো, আমার কথা মনে পড়ছিল? তোর কথা মনে পড়বে কেন? তাহলে আমার রুমের সামনে দাঁড়িয়ে কি করছো? অপেক্ষা করছি। আমার নিচে আসার? একদমই না। তুমি চাইলে আসতে পারি এখনই। বইন, তোর আশা লাগবে না। আমি এখানে সাদিয়ার জন্য অপেক্ষা করছি। কেন? কিছু বলতে যাব তখন লক্ষ্য করলাম নিচে সাদিয়া চলে আসছে। চলো। কোথায় যাচ্ছিস তোরা? ঘুরতে। দাঁড়া, আমিও যাব। মানে কি আমাদের সাথে তুই? আর কিছু বলার আগেই জান্নাত ওখান থেকে চলে গেল। এখন যাবি কোথায়? লেকের পার চাই, চলো। রিক্সা নেওয়া লাগবে তাহলে? সামনে যাই, ওখানে হয়তো রিক্সা পেয়ে যাব। দুজন সামনের দিকে হাঁটতে যাব, তখনই দেখলাম জান্নাত এসে হাজির। হয়তো রুম থেকে দৌড়াতে দৌড়াতে আসছে। যাচ্ছিস কোথায় এই রাত্রিবেলা? বললাম তো ঘুরতে যাচ্ছি। এই রাত্রিবেলা একটা ছেলের সাথে তুই কিভাবে যেতে পারিস? জান্নাত, আমরা সবাইকে, নিলয়কে খুব ভালো করে চিনি। ক্ষতি সবসময় কাছের লোকই করে। তোর বোনকে তাহলে নিয়ে যা। তুই চলে যা, তাহলে ও এমনিতেই বাসায় চলে আসবে। দেখ, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই গেলে সত্যি বাসায় বলে দিব। দিনের বেলা ঘুরতে যেতে পারিস না? কলেজে যেতে হয় না, আর তুই এখন বাসায় যা বলছি। কসম, বড় মাকে কিন্তু বলে দিব। যেটা ইচ্ছে সেটা কর। জান্নাতকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমরা দুজন সেখান থেকে চলে আসলাম। সামনে একটা রিক্সা নিয়ে যেতে শুরু করলাম। সাদিয়া হচ্ছে জান্নাতের একদম বিপরীত। জান্নাতের মধ্যে ভয় লজ্জা বলতে কিছুই নেই, কিন্তু মেয়েদের একটু লজ্জা থাকতে হয়। কারণ মেয়েদের লজ্জা পেলে সুন্দরী লাগে। বরাবরের মতো এখনো সাদিয়া লজ্জা পেয়ে চুপ করে আছে। এত লজ্জা পাওয়ার কি আছে? কোথায় লজ্জা পাচ্ছি? তাহলে একদম ওপাশে চেপে বসে আছিস কেন? পড়ে যাবে, এদিকে এগিয়ে আয়। তোমার কি ভালো লাগে? তোর কাছে আমার একটা প্রশ্ন আছে, অনেক আগে থেকেই করতে চেয়েছি বাট কখনো করা হয়নি। হ্যাঁ বলো। তুই আমাকে সবসময় তুমি করে কেন বলিস? সেটা তো অনেক আগে থেকেই বলি। সেটা তো বলছি, কেন? আমার কাছে ভালো লাগে। আমার কাছে কেমন জানি লাগে। সেই ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমি তোকে তুই করে বলি আর তুই আমাকে তুমি করে বলিস। তাহলে কি তুই করে বলবো? সেটা তোর ইচ্ছা। যদি তুমি করে বলে হ্যাপি থাকিস তাহলে তুমিই বলিস। রাগ তো করবে না? রাগ কেন করব? আমি তুমি করেই বলবো। ওকে। কথা বলতে বলতে দুজন লেকের পাড়ে চলে আসলাম। রিক্সা থেকে নেমে সাদিয়া ভাড়া দিয়ে দিল। সামনে এগিয়ে গিয়ে দুজনের জন্য চিপস বাদাম নিয়ে বসে আড্ডা দিতে লাগলাম। সাদিয়াকে আজ অন্যরকম লাগছিল। দেখে মনে হচ্ছে আগে থেকে সব কথা শিখে আসছে। তবে ভালোই লাগছে এমন করে কথা বলতে দেখে। আগে তো ঠিকভাবে কথাই বলতো না। কি হয়েছে আবার? কি হয়নি সেটা বলো। বাসার মেয়ে একজন ছেলের সাথে বের হয়ে যায়, সে খবর কারো আছে? মায়ের খাবি আজে বাজে কথা বলা। আমার কথা বিশ্বাস হচ্ছে না? কি হয়েছে বলতো মা? সাদিয়া নিলয়ের সাথে এই রাতের বেলা ঘুরতে বের হয়েছে। তাতে তোর সমস্যা কি? আমা, তুমি বুঝতে পারছো না, এই সময় কোনো ছেলেকেই বিশ্বাস করা যায় না। আমি কিছুদিন আগেও দেখলাম নিজের বন্ধু হয়ে বান্ধবীকে কিডন্যাপ করেছে। আমারও তো একই কথা বড় আব্বু, ঘুরতে যাবে যা, কিন্তু দিনের বেলা ঘুরে ফেরা কর। কিন্তু না, ওদের এই রাত্রিবেলাতেই যেতে হবে। আচ্ছা, সাদিয়া আগে বাসায় আসুক, তারপর আমি ওকে বলবো। বড় মা, আমি আমার বোনের ভালো চাই বলেই কিন্তু তোমাদের বলছি। আমি জানি পাগলি, এখন আয় নাস্তা করে নে। ও বাসায় আসলে তোর সামনে ওকে জিজ্ঞাসা করবো। আর বারণ করতে হবে যেন ওর সাথে রাতের বেলা বের না হয়। যদি বের হয় তখন আমাকে সাথে নিয়ে যাবে। শুধু ওর সাথে না, যার সাথেই যা, তোকে সাথে নিয়ে যেতে বলবো। ওকে বড় মা। অনেক তো আড্ডা দিলাম, এখন চলো রাতের খাবারটা খেয়ে নেই। বাইরে থেকে খেলে তো বকা দিবে, তাই না? বকা দিবে কেন? বাসায় হয়তো তোর জন্য অপেক্ষা করবে। করবে না, দেরি হলে এমনিতেই বুঝে নিবে আমি খেয়ে যাব। ও চলো সামনে একটা রেস্টুরেন্ট থেকেই খেয়ে যাই। সেটাই ভালো হবে। দুজন আর বসে না থেকে উঠে সামনের একটা রেস্টুরেন্টে আসলাম।
ওখানে সাদিয়া নিজের জন্য খাবার অর্ডার করে আমাকে জিজ্ঞাসা করলো, তোমার জন্য কি নিবে? তোর যেটা ভালো লাগে সেটা দে। ঠিক আছে, সেম খাবার ডাবল। ওকে খাবার অর্ডার নিয়ে যাওয়ার কিছু সময় পর খাবার নিয়ে আসলো। পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছিল, তাই দেরি না করে খেতে শুরু করে দিলাম। অনেক ক্ষুধা লাগছে নাকি? অনেক বেশি। তখন কেন বললে না? ভেবেছিলাম বাসায় গিয়ে খাবো, কিন্তু তুই তো বাইরে থেকে খেয়ে যাবি। সরি। সমস্যা নেই, বিল তো তুই দিবি। হারামি। টুকটাক কথা বলার পাশাপাশি খাবার শেষ করে বাইরে চলে আসলাম। এই অবস্থায় হাঁটা কোনোভাবেই সম্ভব না। আমার আগে সাদিয়া নিজেই বলল রিকশায় যাব। আমাদের কপালটাও ভালো ছিল, সামনে একটা রিকশা পেয়ে গেলাম। রিকশায় উঠে সাদিয়াকে দেখে কেন জানি না হাসি পাচ্ছে, তাই ওর দিকে তাকিয়ে হেসে দিলাম। আমার হাসি দেখে সাদিয়া নিজেও হেসে দিল। দুজন অনেক হাসির কথা বলতে বলতে সাদিয়ার বাসার সামনে চলে আসলাম। রিকশা থেকে নেমে সাদিয়া ভাড়া দিয়ে আমাকে বিদায় জানিয়ে ভিতরে চলে গেল, আর আমি রিকশা নিয়ে আর একটু সামনে এসে মানে আমাদের বাসার সামনে নামলাম। বাসায় এসে আম্মুকে বললাম আর খাবো না, কেন? খেয়ে আসছি। কোথায় গেছিলি? আমি আর সাদিয়া ঘুরতে বের হয়েছিলাম। ও আচ্ছা, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। শুভরাত্রি কিউটি সাদিয়া। বাসার ভিতরে এসে দেখলো সবাই আগে থেকে বসে আছে। কি ব্যাপার, সবাই এভাবে বসে আছো কেন? কোথায় গেছিলি? নিলয়ের সাথে ঘুরতে। তাই বলে এত রাত করে? আম্মু, তোমরা নিলয়কে চেনো না? ও কেমন ছেলে? কিন্তু এত রাত করে কেন? কারণ আমি ওকে ভালোবাসি। মানে? হ্যাঁ ছোট মা, আমি নিলয়কে অনেক আগে থেকেই ভালোবাসি। নিলয় তোকে ভালোবাসে? জানি না দাদি, কিন্তু আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। ঠিক আছে, আমি নিলয়ের পরিবারের থেকে শুনবো। যদি নিলয় আর ওর পরিবার রাজি থাকে তাহলে তোদের বিয়ে দেব। কিন্তু দাদি, কিসের কিন্তু? নিলয়কে তো নিলয়কে কিছুই না জান্নাত, আমি এই বাসায় যেটা বলবো সেটাই শেষ কথা। লাভ ইউ দাদি। এখন চল, খেয়ে নে সবাই। আসলে দাদি, আমরা দুইজন বাইরে থেকে খেয়ে আসছি, তোমরা খেয়ে নাও, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাবি? হুম। সবার কথা শুনে জান্নাত কি বলবে বুঝে উঠতে পারছে না। পায়ের তলা থেকে যেন জান্নাতের মাটি সরে যাচ্ছে। এখন যদি খাবার না খেয়ে রুমে চলে যায় তাহলে সবাই বকাঝকা করবে, তাই খুব কম করে খাবার খেয়ে রুমে এসে নিলয়কে কল করলো, কিন্তু নিলয় রিসিভ করছে না। বারবার ট্রাই করেও যখন ফোন কল রিসিভ করছিল না, তখন হতাশ হয়ে ফোনটা রেখে কান্না করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখলাম জান্নাত অনেকগুলো কল করেছে। কল ব্যাক করতে যাব, তখনই জান্নাত আবার কল করলো। হ্যালো। তোকে কি আমি অনেক বেশি বিরক্ত করি? বিরক্তিই তো করিস। সরি, বিরক্ত করার জন্য, কিন্তু রাতে কল ধরলি না কেন? অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমাই গেছিলাম। ও, তাহলে আজ দেখা করবি কলেজে? প্রতিদিন তো দেখা হয়। আজ একটু সকাল সকাল আসিস। কেন? তখনই বলবো। ওকে। আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করলাম। রেডি হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ একাই যাচ্ছি, কারণ জান্নাত কোনো এক কারণে আজ সকাল সকাল যেতে বলছে। অন্যদিন সবাই একসাথে গেলেও আজ একাই। কলেজে এসে মাঠে দাঁড়াতেই জান্নাত কাছে আসলো। আমার আগেই জান্নাত চলে আসছে। বল, কি বলবি? তুই সাদিয়াকে ভালোবাসিস? সেসব তোর জেনে লাভ কি? বল আমাকে প্লিজ। হঠাৎ এই প্রশ্ন কেন? বাসায় কি হয়েছে জানিস কিছু? কি হয়েছে? তোর আর সাদিয়ার বিয়ের কথা বলা হচ্ছে। কি মানে? কি মানে তুই জানোস না, উত্তিটা তোকে ভালোবাসে। বাসায় এই কথা বলায় সবাই রাজি হয়ে গেছে। তাহলে তো ভালোই হয়েছে, বড়লোক বাসার জামাই হব। তোর জামাইয়ের গুষ্টি ষষ্ঠী। শুয়োর, তোর আমার রিলেশনের কথা সাদিয়াকে বল। হোয়াট দ্য ফাউ কথা? আমাদের এখন আবার কিসের রিলেশন? দেখ, আমি মজা করছি না। তো আমি কেন মজা করব? তুই সবাইকে বলবি নাকি আমি নিজেই সবাইকে বলবো? কি বলবি তুই? এই যে তোর আর আমার রিলেশন আছে, আমাদের দুজনের কোর্ট ম্যারেজ আছে। ওরে আল্লাহ, তোরে আমি কোন জন্মে বিয়ে করছি? এটা না বললে কেউ বিশ্বাস করবে না। দেখ ভাই, আমি এসব ঝামেলাতে নাই। ঝামেলা মানে? এতদিন আমার সাথে থেকে এখন আমার বড় বোনকে বিয়ে করতে যাচ্ছিস? তোর সাথে ছিলামই কখন? জান্নাত কিছু সময় চুপ থাকার পর আবার বলতে শুরু করলো। তুই আমাকে ভালোবাসিস কি? না। সাদিয়াকে ভালোবাসিস? না। যদি তোকে বিয়ে করতে বলে তখন তুই আমাদের মাঝে কাকে বিয়ে করবি? যদি দুজনের অপশন থাকে তাহলে দুজনকে বিয়ে করব। বাল, আজাইরা কথা বলবি না। আজাইরা কথা কই বললাম? থাক শুয়োর, তুই তুই তো সাদিয়াকে নিয়েই থাক। সাদিয়া আমার না, তোর বোন। শুয়োর। আর কিছু না বলে চলে গেল। অনেক হাসি পাচ্ছিল, তবে ওর সামনে হাসলে উল্টা বেশি কথা বলতো। আমিও আর সেখানে বসে না থেকে উঠে কলেজে আসলাম। বন্ধুরা অনেক আগে SMS এ কলেজে আসতে জানিয়ে দিয়েছে, তাই সোজা ওদের কাছে গেলাম। কোথায় ছিলি? প্রেম করলাম। মজা নিস কুত্তা। তো কিটা করবো বল? একটা কাজ ছিল রে। তোরা কখন আসছিস এখানে?
অনেক আগেই আসছে। ওদের কথা বলা দেখে হারামিগুলো আমার দিকে দেখলো, চোখ দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছিল। বুঝতে পারছিলাম ওরা আমাকে কি বলতে চাইছে, তবে কিছু না বলে চুপচাপ অবুঝ বাচ্চাদের মতো বসে রইলাম। হারামিদের দিকে না তাকিয়ে ওদের কথাই মনোযোগী হলাম। ওর সাথে কথা ছিল। কি কথা? এমনি আর কি। ওই যে সুমু যাচ্ছে। এই সমু? জি আব্বু। জান্নাতের সাথে দেখা হয়েছে? আমি তো মাত্র আসলাম। দেখা হলে আমার কথা একটু বলো। ঠিক আছে আব্বু। সুমু হচ্ছে জান্নাতের ফ্রেন্ড, তবে আমাদের এলাকার না। জান্নাতের ব্যাচের কোনো ছেলে মেয়ে আমাদের এলাকাতে নেই, শুধুমাত্র জান্নাত নিজেই এই ব্যাচের। ছোট বড় অনেকেই আছে, তবে ওর সমবয়সী কেউ নেই এলাকাতে। সে যাই হোক, সবাই মিলে কথা বলছিলাম, তখন খেয়াল করছিলাম সাদিয়া কেমন আর চোখে তাকিয়ে দেখছে। এক মেয়েও দেখছি ছোট বোনের মতো ছ্যাঁচড়ামি শুরু করে দিছে। হঠাৎ সাদিয়া সবার উদ্দেশ্যে বলল, হয়তো সামনে আমার জন্য একটা গুড নিউজ অপেক্ষা করছে। যদি সেটা হয় তাহলে সবাইকে ট্রিট দেওয়ার দায়িত্ব আমার। যেটা চাইবি সেটাই হবে। আমাকে লইয়া ঘুরতে যাইবি? ঘুরতে যাব কেন? তাহলে বললি কেন? খাওয়ার কথা বলছি। আমার বাপ মাকে কিছু খাওয়াই নাই যে তোর ট্রিট খাবো, তবে তুই জোর করলে না করবো না। কুত্তা, কিসের গুড নিউজ? আমার বিয়ে। হোয়াট? তোর বিয়ে মানে? একটা এক্সট্রা ভাব নিলাম, যেন মাইয়া প্রেমে বেশি করে পড়ে। আরে রাখছো কেন? যখন ঠিক হবে তখন সবার আগে তুমিই জানবে। ও কেন জানবে? কারণ ও আমার প্রতিবেশী। তোর বাসা আর ওর বাসার দূরত্ব 5 মিনিট, আর আমার সাথে আর তোর বাসার দূরত্ব 3 মিনিট। তাহলে আমার আগে ও কিভাবে জানতে পারে? শালা চুপ কর। না, তুই আমার বোঝা কিভাবে হয়? তুই চুপ করবি? আমি কেন চুপ করব? শালা গাওড়া, আল্লাহর রস্তে তুই একটু থাম। তুই বললি তাই থামলাম। ধন্যবাদ ভাই। তবে সাদিয়া, ট্রিট যদি দিস তাহলে আমাদের ট্যুরে যাওয়ার টাকা দিবি। বাট কেন? কোনো কিন্তু না, বিয়ে তোর হবেই, তাই আমাদের ট্রিটটাও দিতে হবে। যা দিমু। আমরাও যেতে পারবো তো? তোগোর টাকায় তোরা যাবি, আর আমরা সাদিয়ার টাকায় যাব। সালা ছেঁচড়া। আমি জানি জানো। কথা বলার মাথায় জান্নাত আসলো। কিছু বলবে? হ্যাঁ, আই বস। না, এমনিই বলো। কেউ বকা দিছে নাকি, যার জন্য এমন করে টমেটো হয়ে আছিস? তোরে কথা বলতে বলছি। ভাব। মারিয়া আপু বলো। আম্মু তোকে বাসায় যেতে বলেছে। কেন? সেটা বলিনি। এটা তো কল দিয়েও বলা যায়। হ্যাঁ, কিন্তু আমার ফোন রিসেট দিচ্ছি, তাই সবকিছু ডিলিট হয়ে গেছে। ভালোই মিথ্যা বলতে পারো। আরে না, সত্যি। এটাই বলতে চেয়েছিলে? হ্যাঁ, আমাদের মাঝে বস। এখানে বস, সবার সাথে আড্ডা দে। ছ্যাঁচড়া ছেলেদের সাথে বসে আড্ডা দাও আর আমার ইচ্ছা নাই। আমাদের কোন দিক দিয়ে ছেঁচড়া লাগে তোর? এটার চাইতে অন্য একটা প্রশ্ন করলেই পারতি। কি প্রশ্ন? কোন দিক দিয়ে আমাদের সামান্য ভালো দেখায়? তুই তো খুব ভালো, মোনালিসার বংশধর। তোকে ভালো না লেগে কি আমাদের ভালো লাগবে বল? ভালো করে কথা বল। তুই বড়দের সম্মান করে কথা বল। বড় হয়ে যদি ছোটদের মন নিয়ে খেলে তাহলে কিসের সম্মান পাবে বল? ছোটরা যদি ছ্যাঁচড়ামি করে লেগে থাকে, সেখানে বড়দের কি দোষ? মেয়েদের সম্মান করতে শেখ। আর কোনো কথা না বলে চলে যাবে। তখন জান্নাতের উদ্দেশ্যে বললাম, সম্মান তাদেরই করা যায় যারা সম্মান পাওয়ার যোগ্য এবং বড়দের শ্রদ্ধা করে, বড় ভাই মনে করে। এইটুকু বলতে কাছে এসে উড়াধরা মাইর শুরু করলো। অনেক কষ্টে সবাই মিলে আমাকে আর জান্নাতকে আলাদা করলো। কলেজের সবার সামনে একটা মেয়ের হাতে মাইর খেলাম, এর থেকে লজ্জার কি আছে? মন চাইছে ইচ্ছা মতো পিটাই, কিন্তু কিছু বলতে পারছিলাম না। জান্নাত ওখানে না থেকে চলে যাবে, তখন লক্ষ্য করলাম ওর চোখে জল টলমল করছে। কি মেয়ে রে বাবা, নিজেই মারবে আবার নিজেই কান্না করবে। নিজেকে ঠিক করে আর ওখানে বসলাম না, ক্লাসের দিকে রওনা দিলাম। কিছু সময় ক্লাসে বসে থাকার পর ক্লাসে স্যার আসলো। ক্লাসে স্যার এসে প্রথমেই বলল, নিলয় দাঁড়া। জি স্যার। সকালে কার সাথে মারামারি করেছিস? কোথায় স্যার? তাহলে প্রিন্সিপাল স্যার তোকে কেন তার কাছে যেতে বললো? স্যার আমি তো কোনো গ্যাঞ্জাম করিনি। তুই স্যারের রুম থেকে ঘুরে আয়, স্যার আমাকে বললো তোকে পাঠিয়ে দিতে। ওকে স্যার। আর ক্লাসে না থেকে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যেতে লাগলাম। আমি আবার কার সাথে মারামারি করলাম? আর আজ এমনিতেও কোনো মারামারি হয়নি কলেজে। এক বালতি চিন্তা নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে দেখলাম জান্নাত বসে আছে। বুঝতে পারলাম কুর্তিটা স্যারকে বলছে, স্যার আসবো? হ্যাঁ আয়। ধন্যবাদ।
এখন বল কি হয়েছে? আমি তো কিছুই জানি না স্যার। জান্নাতের সাথে কি হয়েছে? স্যার ও নিজে থেকেই আমাকে মারছে, তারপর ও নিজেই কান্না করছে। ও আমাকে রাগিয়ে তুলেছে, তাই ওকে মেরেছি। তাই বলে একটা ছেলের গায়ে হাত তুলতে হবে? চুপ, এটা বাসা না তোদের। স্যার আমার এখানে কি কাজ বলেন? ও নিজেই মারছে, আবার নিজেই আপনার কাছে নালিশ দিতে আসছে। আমি নালিশ দিছি নাকি তুই? আমি কেন দেব? একদম চুপ। স্যারের ধমককে দুজন চুপ হয়ে গেলাম। হুদাই আর কোনো কথা বলে লাভ নাই। তোরা এখন আর ছোট নেই যে তোদের হাত ধরে বোঝাতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ। কলেজে এসে একটা ছেলে আর একটা মেয়ে মারামারি করা মানে অনেক বড় কিছু। তাই তোদের ভালো করে বলছি, আর কখনো যেন এই খবর আমি না শুনি। ওকে স্যার। আর জান্নাত, তুই বুঝতে পারছিস? কিছু না বলে উঠে চলে গেল। এই মেয়ের স্বভাব এমনই, কেউ কিছু বলেই রাগ দেখিয়ে চলে যাবে। যদিও প্রিন্সিপাল স্যার জান্নাতের মামা, তবে ওর চলে যাওয়া আমার মোটেও ভালো লাগেনি। ওর সাথে গ্যাঞ্জাম করার কোনো দরকার নেই। জান্নাতের থেকে একটু দূরে থাকার চেষ্টা করিস। জি স্যার। ক্লাসে যা। ধন্যবাদ স্যার। স্যারের রুম থেকে বের হয়ে সোজা ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। ক্লাসের মধ্যে বন্ধুরা সবাই জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেয়নি। সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসতে সবাই ঘিরে ধরলো, কি হয়েছে। সবাইকে যখন উল্টাপাল্টা বোঝাচ্ছি তখন পাগলিটা এসে হাজির। তুই স্যারের কাছে নালিশ দিলি কেন? আমি কেন দেব? তাহলে স্যার জানলো কি করে? মামাটা তো তোর, তাই তুই গিয়ে জিজ্ঞাসা কর। মেজাজ খারাপ করবি না। মেজাজ খারাপ করছিস তুই, সেগুলো আমি করিনি, তুই সেটা আমাকে বলছিস। কি কথা বলছিস তোরা? স্যার আমাকে প্রিন্সিপাল স্যারের রুমে যেতে বললো না তখন? হ্যাঁ, তখন স্যার আমাদের মারামারির কথা বলল, আর আমি নাকি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে নালিশ দিছি। সেটা দিসনি, কিন্তু তুই আমাদের কেন মিথ্যা বললি? সবার থেকে ওকে ভালো সাজাতে চাইছিলাম, কিন্তু ও তো সবার কাছে অনেক আগে থেকেই পাল্টে গেছে। তোর সাথে কথা আছে, চল। কি কথা? দুজন বিয়ে করব, দেখবি তুই? মজা নিবি না? সবার সাথে বাসায় যা। আমিও আসি? গতকাল আমাকে নিছিলি। না, কিন্তু আমি তো নিলয়কে বিশ্বাস করি, তবে তুই করিস না। তবুও তোকে লাগবে না। হুম। আমাদের থেকে বিদায় নিয়ে সবাই চলে গেল। জানিও না এই পাগড়িটা কোথায় নিয়ে যাবে আমাকে। চল এখন। কোথায়? জাহান্নামে। হোপ, এই বয়সে মরে জাহান্নামে যাওয়ার ইচ্ছা নাই। বাল, তুই বেশি কথা বলিস। ওকে আমি চুপ। এবার জান্নাত আমার হাত ধরে কলেজের বাইরে এসে একটা রিকশায় উঠলাম। তবে যেদিকে যাচ্ছি সেটা বাসায় পুরো উল্টো দিক। ইচ্ছা করলেও কিছু বলতে পারছিলাম না, যদি রেগে বকা দেয়। সে যাই হোক, জান্নাত নিজে থেকেই বলতে শুরু করলো, তোকে কি আমার ভালোবাসা ভুল ছিল, যার জন্য এত কষ্ট দিচ্ছিস? কষ্ট পেতে হয় তাহলে বোঝা যায় কোনটা সত্যিকারের অর্থে ভালোবাসা। তুই কি ভেবেছিস তুই সাদিয়াকে বিয়ে করবি আর আমি সেটা খুব সহজেই মেনে নেব? কেউ আবার মেনে নেওয়াকে কঠিন আর সোজাভাবে করে মেনে নেয়। আমি সত্যি বলছি, তুই যেদিকে ওকে বিয়ে করতে যাবি সেদিন রাতেই আমার লাশ পড়ে থাকবে। আমার এসব বাজে কথা একদমই ভালো লাগে না। কি করলে তুই মেনে নিবি বল? জানা নেই আমার। যখন আমার মৃতদেহকে আর কিছু বলার আগে রিকশার উপরই জান্নাতের ঠোঁটের সাথে নিচের ঠোঁট মিলিয়ে নিতেই জান্নাত একদম চুপ হয়ে গেল। হয়তো এমনটা করবো আশা করেনি, তবে যে হারে মরার কথা বলছিল, এটা না করলে কিছুতেই চুপ করতো না। জান্নাতকে আমার এটা দ্বিতীয় ভালোবাসার ছাপ। প্রথমবার যখন আমাদের রিলেশন অনেক বেশি সুন্দর ছিল না তখন কোনো প্রকার মিথ্যা এবং অবহেলার ছায়া। সেই দিনগুলো তো অনেক আগেই হারিয়ে গেছে। জানি না জান্নাত কি মনে করছে, তবে এতদিন পর আমার তো সেই লাগছে। কিছু সময় চুপ থাকার পর জান্নাত বলল, আমাকে ভালোবাসিস? তো কাকে ভালোবাসবো? তাহলে তুই আমার বাসায় আজকেই বিয়ের কথা বলবি। আজ কিভাবে হয়? এখন বিকেল। তাহলে কি সাদিয়ার সাথে বিয়ে শেষ হওয়ার পর বলবি? কি শুরু করলি তুই? ওকে কেন বিয়ে করতে যাব আমি? আর দোষ আমার না, তুই নিজেই কাউকে জানাতে বারণ করছিলি। এখন তোদের মাঝে কি হয়েছে আমি কি করে বলবো? আর সাদিয়াকে আমি কিছু বলতে পারবো না। আব্বু আম্মুর সাথে ওর অনেক মিল, যদি উল্টাপাল্টা কিছু বলে তখন ওনারা আমাকে খারাপ ভাববে। শালা তুই নিজে লুচ্চা, সেটা বললেই পারিস। তুই আমার সাথেও থাকবি, আবার আমার বোনের সাথেও থাকতে চাস। তোর বোন যদি আমার সাথে থাকতে চায় সেখানে আমি কি করব? আর তুই তো জানিস আমি কাউকে বারণ করি না। আর একটা কথা বললে লাথি দিয়ে রিক্সা থেকে ফেলে দিব। আমরা যাচ্ছি কোথায়? মামা বাসায়। কেন? গেলেই বুঝবি। আচ্ছা। জান্নাতের কাঁধে হাত রাখতেই ও নিজেও আমার কাঁধে মাথা রাখলো। জান্নাতকে বোঝা অনেক কঠিন, ও কখন কি চাই সেটা ওর থেকে অন্য কেউ ভালো বলতে পারবে না। সবটা সময় ওর মাথায় কিছু একটা ঘুরপাক খায়, তবে সেগুলো আমাকে জ্বালানোর জন্য, সেটা আমি খুব ভালো করেই জানি।
অনেকটা সময় পর জান্নাতের মামা বাড়ি আসলাম। রিক্সা থেকে নেমে বাসার ভিতরে গিয়ে দেখলাম দুজন অর্ধবয়স্ক মহিলাদের সাথে একটা বাচ্চা বসে আছে। জান্নাত এগিয়ে গিয়ে ওনাদের জড়িয়ে ধরলো। অনেকবার এই বাসায় আসছি, তাই মহিলাদের সাথে সাথে এই বাসার কম বেশি অনেককেই চেনা। বসে থাকা মহিলাদের মাঝে একটা ওর বড় মামি আর একজন ছোট মামি, আর বাচ্চাটা ওর বড় মামির ছেলে। ওনাদের কাছে গিয়ে সালাম দেওয়ার পর বসতে বলল। কেমন আছো নিলয়? জি ভালো, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। বাসার সবাই সুস্থ আছেন তো? জি, সবাই সুস্থ। মামি, আমার কথা কি শুনবা তোমরা? হ্যাঁ বলো। আজ রাতে বাসায় কল দিয়ে আমার বিয়ের কথা বলবে। যদি পাত্রের কথা বলে তখন নিলয়ের কথা বলবে। কি মেরে বাবা, নিজের বিয়ের কথা নিজে এসে বলছে। আল্লাহ জানেন সামনে এই মেন্টালের জন্য আর কি অপেক্ষা করছে। ওই নিলয়, হ্যাঁ বলো। বল মামিদের। জি মামি, সরি আন্টি, জান্নাত যে বলো সেটাই আর কি। তাহলে আমরা রাতে কল দেব? চল, আমাদের কথা বলতে পারবে না, বললে এসে তোমাদের খবর করে ছাড়বো। আচ্ছা বলবো না, এখন কিছু খেয়ে নে। না, এখন আর খাবো না। কিছু তো মুখে দিয়ে যা। আবার আসবো, আজ না। নিলয় আয়। কিছু খেয়ে গেলে সমস্যা কি? মামি শাশুড়িদের বাসায় আসলাম, খালি মুখে যাওয়া যায়? উঠ কুত্তা। আমাকে টানতে টানতে বাসার বাইরে নিয়ে আসলো। জান্নাত নিজেও হাসছে। ভেবেছিলাম আমাকে মারবে, তবে সেটা আর করলো না। সামনে থেকে একটা রিক্সা নিয়ে রওনা দিলাম আমার বাসার সামনে। আমাকে নামিয়ে দিয়ে জান্নাত গাড়ি নিয়ে চলে গেল। বাসার ভিতরে এসে দেখলাম আম্মু কিছু একটা পরিষ্কার করছে। কি করছো? বাসায় ছেলে দেখতে আসছিল, তাই সবকিছু পরিষ্কার করছো। ও হোয়াট? বাসায় ছেলে দেখতে আসছে মানে? তোকে দেখতে আসছিল, কিন্তু তুই তো অনেক বিজি মানুষ, কল দিয়েও পাওয়া যায় না। ফোন সাইলেন্ট করা ছিল, কিন্তু কে কাকে দেখতে আসছিল? তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল। কার জন্য? সাদিয়ার জন্য। তোমরা কি বললে? রাজি না হয় কি করব? আমার কাছে জিজ্ঞাসা করবা না? তোকে আমি কল দেইনি সেটা বল। দিছো, কিন্তু আমি কিছু বলি নাই, নীলু বলছে ভাইয়া আসুক, তারপর ওর থেকে শুনে এটা নিয়ে কথা বলবো। নীলু বলছে? তোর থেকে নীলুর জ্ঞান বেশি হয়েছে। ভালো করছো। আর কোনো কথা না বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে জান্নাতকে কল দেওয়ার আগে সাদিয়া কল দিল। কল রিসিভ করার পর বলল, কি করো? দাঁড়িয়ে আছি, তুই? বসে আছে। কিছু বলবি? কেন, ব্যস্ত নাকি? অনেক ক্ষুধা লাগছে, খাবো। তোরা দুজন কোথায় গেছিলি? ওর মামা বাড়ি। কেন? এমনি আর কি। ও আচ্ছা, খেয়ে নাও, রাতে কথা হবে, ওকে? কল কেটে দিতেই জান্নাতকে কল দিলাম। হারামজাদি, তোর বোনের জন্য বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছিল। তুই বলবি তুই রাজি না। কারণ কি দেখাবো? তুই আমাকে ভালোবাসিস। পাক্কা এটা বলবো? হুম। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? সাদিয়াকে বিয়ে করলাম, আবার তোকেও বিয়ে করলাম। সোর লাথি দিব। ভালোই তো হবে, তখন আমি একেবারে তোদের বাসায় থেকে গেলেও পারবো। আজের কথা বলবি না। সব তোর কাছে আজাইরা। পাবলিক এখন দুটো করে বিয়ে করতে চাই। রাখ তোর বিয়ে। শালা আর কিচ্ছু না বলে কেটে দিল। পাগলিটাকে রাগিয়ে তুলে ভালোই মজা পেলাম। যে অল্পতে রেগে যায় তাকে রাগাতে কার না ভালো লাগে বলুন? রাতের খাবার খেয়ে শুয়ে আছি, তখন দরজা নক করার শব্দ পেলাম। এত রাতে আবার কে আসলো? সেদিকে আর কান দিলাম না, হয়তো পাশের বাসার কেউ আসছে, তাই আপন মনে ফোন চালাচ্ছি। কিন্তু হঠাৎ আমার রুমেও নক শুরু হলো। কে? তোর অন্তগামী পিশাচ। হোয়াট দ্য ফাউ কথা? দরজা খুল বেটা। কেন, কি দরকার? কথা আছে। এত রাতে কথা বলতে হবে না, কাল সকালে কথা হবে। যা। তুই খুলে দিবি নাকি আমি এখনই চিল্লানি শুরু করব? ওয়েট, খুলে দিচ্ছি। শুয়ে না থেকে রুমের দরজা খুলে দিতেই কুত্তিটা কলার চেপে ধরলো। শালা দুটো বিয়ে করার খুব শখ তোর, তাই না? পাবলিকের কাছে জিজ্ঞেস কর দুটো বিয়ে করার সুবিধা কি। তোর পাবলিক তোর কাছেই রাখ। তুই এত রাতে এখানে কি করিস? যদি বাসার কেউ জেনে যায় এসব? আমাকে কিছু না বলে রুমের দরজা বন্ধ করে দিল। কলার ছাড় এখন। কি জানি বলছিলি? এখানে কেন? বাসর করার জন্য আসছি। তোর বিয়ের বয়স হয়েছে? তোর কি মনে হয় আমি এখনো পিচ্ছি ছোট আছি? আমার কাছে তুই ছোটও না, আবার খুব একটা বড়ও না। তুই যদি সে আগে ছোট থাকতি তাহলে অনেক আগেই তোর সাথে সংসার করতাম। দেখ নিলয়, মানুষ মাত্রই ভুল হয়। তুই বল সেই ভুলের জন্য আমাকে কি করতে হবে? তুই যেটা বলবি সেটাই করব। এত কিছু করতে হবে না, এখন তুই বাসায় যা, তা না হলে আমাদের এক রুমে দেখলে অনেক খারাপ কিছু ভাববে। যা ভাবার ভাবুক, আজ আমি তোর সাথে থাকবো। দেখ, ফাইজলামি করার লিমিট থাকে। সেই ফাইজলামির রানী আমি। তুই যা প্লিজ।
যাব না। এই বলে বিছানার উপর শুয়ে আমার ফোন চালাতে শুরু করলো। ফোনের অবশ্য অনেক জায়গাতেই লক করা, তাই ওর মন যা চাইবে সেটা করতে পারবে না। কিছুক্ষণ চেয়ারে বসে থাকার পর এবার ওর কাছে গিয়ে ফোনটা কেড়ে নিয়ে হাত ধরে শোয়া অবস্থা থেকে তুলে বসালাম। চল বাসায় যাবি। বলছি তো যাব না। তাহলে নীলু রুমে যা। না, আমি এই রুমেই থাকবো। তাহলে আমি নীলুকেই পাঠিয়ে দেই। শোন, কি? অনেক ভালোবাসি তোকে। আমি বুঝতে পারছি না তোর মাঝে কি হয়েছে, কিন্তু আমিও জানি যে তুই আমাকেও অনেক ভালোবাসিস। গুড, এখন যা। ক্ষুধা লেগেছে। খাস নাই? না, ঠিক আছে তুই থাক, আমি খাবার নিয়ে আসছি। খাবার লাগবে না। তোর নাকি ক্ষুধা পেয়েছে। জান্নাত আর বসে না থেকে উঠে দুজনের ঠোঁট মিলিয়ে দিল। প্রথম দিকে জান্নাতের এই মায়ার দুনিয়া থেকে বের হতে চাইলেও পরে আর পারিনি। জান্নাতের চুল ধরে মাতাল হয়ে যেতে শুরু করলাম দুজন। হঠাৎ কিছু একটা মনে হতেই জান্নাতকে ছেড়ে দিলাম। কি হলো? আমার কেন জানি মনে হচ্ছে এটার জন্য এখনই পারফেক্ট সময় না। আজ আমার বাসা যাবে তুমি? কেন? আমার কিছু বলার আগে বাইরে থেকে আম্মু বলল, নিলয়, জান্নাত এসেছে? হ্যাঁ আম্মু। কিছু হয়েছে জান্নাত? না আম্মা, ক্ষুধা পেয়েছিল তাই। আল্লাহ, কি শুরু করলি তুই? তুই চুপ থাক। মা, তুই বাইরে আয় তো। ওকে। আমাকে রেখে জান্নাত রুমের বাইরে গেল কি হচ্ছে সেটা বোঝার জন্য। আমি নিজেও দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। রাতের খাবার খাস নাই? না আম্মা। আম্মা মানে? ও সরি, এটা তো সিক্রেট ছিল। কিসের সিক্রেট? নীলয় গোপন রাখতে বলেছে। কি গোপন রাখতে বলছে? আমাদের বিয়ের কথা। মানে কি এসবের? আসলে আম্মা, আমাদের অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে। দুজন পালিয়ে বিয়ে করেছিলাম। আমার বাসা থেকে তখন কেউ মেনে নিত না, তাই। তুই এখানে কি করিস? যা রুমে যা। নীলু ধমক খেয়ে রুমে চলে গেল। মা, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ আম্মা, তোর বোনের জন্য বিয়ে নিয়ে আসছিল। সেই জন্য তো শ্বশুর বাড়ি আসলাম। আমার স্বামীর দিকে অন্য কেউ চোখ দিবে আর আমি সেটা মেনে নিব, সেটা কিভাবে হয় আম্মা বলো? তা তো বটে। ওই বাদর, এদিকে আয়। আমাকে বলছো? হ্যাঁ, তোকে। বলো। জান্নাতের পাশে গিয়ে বসলাম। ও যেটা বলছে সব সত্যি? আমার কথা বিশ্বাস হয় না তোমার? হয়, কিন্তু ওর... যাও, বিশ্বাস করতে হবে না। আমি আমার ননদিনের রুমে গেলাম। খেপে গিয়ে উঠে সোজা নীলু রুমে চলে গেল। এই মেয়ে ড্রিঙ্ক করেনি তো? কিন্তু যখন দুজন ভালোবাসার মোহে পড়েছিলাম তখন তো কোনো গন্ধ আসেনি। কি বলছে ও? এমনি মজা করছে। সত্যি করে বল। আরে সত্যি, ও আমাকে ভালোবাসে। কিন্তু সাদিয়ার এমন পাগলামি দেখে ও রেগে গেছে, তাই আজ বাসায় চলে আসছে। আরে, তুই ওকে ভালোবাসিস না? আমাকেও বলবি না? সত্যি বলতে আম্মু, আমি নিজেও ওর মতো একটা পাগলিকে চাই, যে আমাকে তোমার মতো শাসন করবে, ভুল করলে বকা দিবে, আমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করবে। কিন্তু সাদিয়া? ওর সাথে বন্ধুত্ব ছাড়া আর কিছুই না। আর যখন বাসায় যাচ্ছিল তখন তো তুই কিছুই বললি না। জান্নাতের জন্য। কেন? ও নিজেই লুকিয়ে রাখতে বলেছিল। এখন সমস্যা ওর জন্য হয়েছে, তাই ওকে এসবের সমাধান খুঁজতে হবে। বেশি দেরি করলে জানিস তো কি হবে। তোমরা তো আছোই। জানি। এখন ঘুমিয়ে পড়, আমি ওর সাথে কথা বলছি। কিছু খাইনিও, তাই একটু খাইয়ে দিও। হুম। আম্মুর থেকে উঠে রুমে এসে মুচকে একটা হাসি দিয়ে ঘুমিয়ে গেলাম। আম্মু নীলু রুমে গিয়ে দেখলো নীলু আর জান্নাত শুয়ে আছে। যদি তোর বাসা থেকে না মেনে নেয়? আমি মানিয়ে নেব। তবু যদি না মানে? পালিয়ে যাব। তখন তোর বাসার লোকজন আমাদের কি করবে বুঝতে পারছিস? এত ভয় পাও কেন? তোদের পরিবার আমাদের মতো না। তোদের আছে অনেক লোকজন, আছে অনেক ক্ষমতা। আমি থাকতে তোমাদের কিছুই হতে দেব না। তুই বাসায় গিয়ে নিলয়ের ব্যাপারে সব বল। এখনো কিছুই হয়নি, কিন্তু দেরি করলে অনেক কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি এখন গিয়ে বলছি। এখন যেতে হবে না, সকালে যাস। বাসায় বলে আসি নেই। তখন তো বললি। মিথ্যা বলছি। আজ যেতে হবে না। ঠিক আছে, আর অনেক ক্ষুধা লাগছে। আম্মু, আমি খাবার নিয়ে আসি। যা। নীলু চলে যাওয়ার পর দুজন কিছু কথা বলল। নীলু খাবার আনার পর জান্নাত খেতে শুরু করলো। তোমার ফোন আনো নাই আপু? না। বাসায় কল দিয়ে জানিয়ে দাও, আজ আর যাবে না। খেয়ে নে, আম্মুকে কল দিয়ে বলবো। আমি তাহলে গেলাম, আর অনেক রাত হয়ে গেছে, দুজনে ঘুমিয়ে যাবি। ঠিক আছে আম্মু। আম্মু চলে যাওয়ার পর জান্নাত খাবার শেষ করে প্লেট বাইরে রেখে আসলো। তোর ফোন দে। আমি ফোন কোথায় পাবো? তুই ফোন ব্যবহার করিস না? জি না। তুই সেই ভালো মাইরি, তোর ভাইয়ের ফোন দিয়ে কল দেয় তাহলে। ওকে। জান্নাত ফোন নিয়ে ওর আম্মুকে কল দিল। কয়েকবার রিং বাজার পর রিসিভ করলো। আম্মু, আমি। এই নাম্বার কার? আমি নীলুদের বাসায়।
কেন? নীলুর সাথে আজ থাকবো তাই। যাওয়ার সময় একবারও বলছিস? না। তাহলে এখন কেন বলছিস? সরি আম্মু, আর তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তোর সাথেও কথা আছে। কি কথা? তোর বিয়ের কথা। তুই বিয়ে করবি আমাদের বল। তুই ওই বাসায় গিয়ে বিয়ের কথা বলছিস কেন? তোমাকে বলে দিছে? না, বলবে না। তুই আগে বাসায় আয়, তারপর তোকে আমি দেখাচ্ছি। এমন করলে আমি বাসায় যাবই না। তুই থাক, আমি এক্ষুনি আসছি। না আম্মু প্লিজ, তুমি না আমার ভালো আম্মু, কিউট আম্মু, তুমি আইসো না প্লিজ। আমি কাল ভোরেই চলে আসব, আর মাত্র কয়েক মিনিট লাগে। তোর বাপ জানলে কি হবে জানিস তুই? কি জানবে? তোর আর নিলয়ের ব্যাপারে। আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আর সাদিয়া? সাদিয়া হচ্ছে আমাদের গল্পের সাইড নায়িকা। আমাদের ভালোর জন্যই ওকে স্যাক্রিফাইস করতেই হবে। তুই কাল বাসায় আয়, তারপর তোকে দেখাচ্ছি আমি। আম্মু, নেটওয়ার্কের সমস্যা, বাই। কল কেটে দিয়ে লম্বা একটা শ্বাস নিল। জান্নাতের মামিদের উপর রাগ হচ্ছিল, কিছুই চেপে রাখতে পারে না, কিন্তু এখন কিছুই করার নেই। তাই ফোনটা রেখে নীলুর সাথে ঘুমানোর চেষ্টা করলো। ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন আম্মু বলল, তোকে জান্নাত তোদের বাসা যেতে বলেছে আজ, কেন? তোদের বিষয় নিয়ে। এখন যাব? যা। ঠিক আছে। ওখানে গিয়ে কোনো হইচই করবি না। আচ্ছা। আর কলেজে না গিয়ে সোজা জান্নাতদের বাসায় আসলাম। বাসার মধ্যে একটা নীরবতা বিরাজ করছে। সোজা বাসার মধ্যে যেতেই দেখলাম সবাই জান্নাতকে দাঁড় করিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে সবাই ওর প্রতি রেগে আছে। জান্নাতকে এমন দেখে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। জানি না কি হতে চলেছে, তবে বুঝতে পারছিলাম খারাপ কিছু হবে। নিলয়, তুই এখন বাসায় যা। কিছু কথা বলতে এসেছি। তোদের কথা শোনার জন্য কেউ এখন বসে নাই, তাই তুই চলে যা। তোর সাথে কিছু খারাপ হওয়ার আগে তুই এখন থেকে চলে যা। কেন যাবে? ওকে আমি ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। মাঝখান থেকে সাদিয়া এসে সব ঝামেলা করে দিল। তোর অনেক সাহস বেড়ে গেছে। তুই জানতিস না সাদিয়া ওকে পছন্দ করে? জানলে কি চুপ থাকতাম? বড় মা সেদিন তোমরা কি বললে? তোমরা নিলয়কে অনেক বিশ্বাস করো, তাই আমিও বিশ্বাস করতাম। ও হয়তো ছোটবেলার ফ্রেন্ড, তাই ঘুরতে যাচ্ছে, কিন্তু আমি কি করে জানবো আমার বোন নিজেই এসব করছে? সাদিয়াকে নিয়ে একটাও কথা না। ওকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোর অনেক খারাপ হবে। বলবো আমি, যেটা সত্যি সেটা বলতে কেন ভয় হবে? তোর কাছে দুটো চয়েস আছে। এক, তুই ওর সাথে এখান থেকে চলে যাবি, আর দুই, ওকে ভুলে এই বাসায় থাকবি। আমি ওর সাথে? জান্নাত এখানে থাকবে। কি বলছো এসব? ঠিক বলছি। তোকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর পরিবারের বিপক্ষে গিয়ে নয়। ওনারা ছোটবেলা থেকে আমাকে অনেক ভালোবাসে। যদিও সেই ভালোবাসা এখন থেকে আর থাকবে না, তবুও ওনাদের মতামতের বাইরে গিয়ে তোকে বিয়ে করতে পারবো না। তোর সাথে পরে কথা বলবো, কিন্তু তুই এখন নিজের বাসায় যা। সেখান থেকে চলে আসতে লাগলাম। কথা বলার সময় মাথাটা অনেক চাপ ধরেছিল। জানি না হঠাৎ কেন এমন হলো, তবে আমি অনেকটা বিশ্বাস করি জান্নাত ওর ফ্যামিলির সবাইকে বোঝাতে পারবে। আমার সাথে সাথে জান্নাত নিজেও বাইরে এসে হাত ধরলো। হেরে যাচ্ছিস? একেবারে যাচ্ছি না। তুই পারবি তোর পরিবারকে বোঝাতে? ঘোড়ার ডিম পারবো আমি। আমার এমনিতেই রাগ অনেক। আমি তোর সাথে এখন যাব। দেখ, আমি মরে যাচ্ছি না। একদিন সবাই মেনে নিবে, তখন আমরা বিয়ে করব। আর তাছাড়া তুই একটা জিনিস দেখ, আমি এখনো বেকার। তোকে খাওয়াবো কি? তাহলে তুই এটার জন্য আমাকে ছেড়ে যাচ্ছিস? যদি বলি হ্যাঁ। তুই কি ভেবেছিলি আমার ফ্যামিলি তোকে মেনে নেওয়ার পর তাদের প্রপার্টি তোর নামে লিখে দিবে, আর তুই সেই খরচ করে আমাকে খাওয়াবি? সেটা আমি বলিনি। বোঝাতে তো সেটাই চাইছিলি। পালিয়ে গেলেই সব হয়ে যায় না। যখন পালিয়ে যাওয়া হয় তখন সবার মাঝে একটা আবেগ কাজ করে, কিন্তু যখন বছর কয়েক যায় তখন সবাই আফসোস করতে থাকে। তখন সেসব মানুষদের মাঝে বিচ্ছেদ বেশি করে হয়। কয়জনের সাথে পালিয়েছিস? পারিস তো এই বালের মতো প্রশ্ন করতে? আমার নিজের মামা এমন করেছে। এখন ওনার স্ত্রী ওনাকে ছেড়ে দিয়ে অন্য একটা চাকরিওয়ালা ছেলের সাথে সংসার করছে খুব ভালো করেই। মিথ্যা খুব ভালো করেই বলিস তুই। আর কখনো আমার সাথে দেখা করতে আসবি না। তুই থাক তোর সব আবেগ নিয়ে। যখন হারিয়ে যাব তখন বুঝবি কতটা কাছে ছিলাম। এখন তো তোর কাছে সব মায়া লাগবে, কিন্তু একবার আমার জায়গায় দাঁড়িয়ে দেখ কতটা কষ্ট সহ্য করতে হবে আমাকে। আমার কাছে ফিরে আসতে হবে না। যখন সবাই মেনেও নিবে, তবুও আমি আর কখনো তোর মতো ভীতু ছেলের কাছে ফিরে যাব না।
আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কান্না করতে করতে বাসায় চলে গেল। নিলয়কে যাতা সব বলে কান্না করতে করতে বাসার ভিতরে আসতেই ওর আম্মু হাত ধরে আটকে নিল। আমার রুমে আয়। তুমি যাও। ভয়ে ছেড়ে গেছে নাকি? হ্যাঁ, ভয় পেয়েছে। তবে জানো সেটা কিসের ভয়? তোমাদের সম্মানের ভয়ে ও আমাকে রেখে গেছে। তোমাদের মতো নাম ধর ব্যক্তির মেয়ে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথে পালিয়ে গেছে, যদি এই কথা সবাই শুনে তাহলে তোমাদের কি অবস্থা হবে? ও ভয় পায় অনেক, কিন্তু নিজের জন্য না। নিলয় ভয় পায় আমাকে। বিয়ে করার পরে আমাকে কি খাওয়াবে? যদি তোমরা কখনো জানতে পারো আমি ওর সাথে সুখে নেই, তাহলে খুব সহজেই ওর থেকে আমাকে আলাদা করে নিতে পারবে। হয়তো আমিও সেটাই করতে চাইবো, কিন্তু ওর কি হবে? বড় আব্বু, তুমি তো তোমার মেয়েকে খুব ভালোবাসো, কিন্তু তুমি কি আমার ভালোবাসা দেখলে না? সবাই স্বার্থপর। তুমি, বড় মা, আব্বু, আম্মু, সাদিয়া, সবাই। আর কিছু না বলে কান্না করতে করতে নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। বাসায় এসে সোফার উপর বসতেই আম্মু পাশে এসে বসলো। মেনে নেয়নি। না আম্মু, একদিন মানবি দেখিস। তখন আর জান্নাত থাকবে না। কেন? জান্নাত আজকে সাথে আসতে চেয়েছিল, কিন্তু আমি আনিনি। আমি চাই না বেকার অবস্থায় কাউকে আমার জীবনে এনে তাকে কষ্ট দেই। কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ সামর্থ্য ছিল, ওকে নিয়েও আমাদের সংসার খুব ভালো করেই কাটিয়ে দিতে পারতাম। জানি আম্মু, কিন্তু একটা মেয়ে প্রথমে রাজি থাকলেও পরে তাদের মন ঘুরিয়ে যায়। নিজের স্বামী যদি টাকা উপার্জন করতে না পারে, তাহলে স্ত্রীর কাছে সেই স্বামীর কোনো প্রকার দাম নেই। চিন্তা করিস না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। দোয়া করো আম্মু। মাহি কল দিতে বলছে তোকে। কেন? পরশু থেকে ওর এক্সাম শুরু। আচ্ছা দেব। আম্মুর সাথে টুকটাক কথা বলার পাশাপাশি আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কিছুটা প্রশান্তি মিললেও একটা হারানোর শূন্যতা অনুভব করছিলাম। হ্যাঁ, জান্নাতের শূন্যতা। কিছু মানুষ আছে যাদের না চাইতেও অনেক বেশি ভালোবেসে ফেলেন, আর আমার বেলাতে জান্নাত নিজেই যতই বারবার এড়িয়ে যেতে চায়, ততই নিজের সাথে আকৃষ্ট হয়ে যায়। কিছুদিন পর নিজেকে স্বাভাবিক করে কলেজে যাওয়া আসা শুরু করেছিলাম। জান্নাতের সাথে এখন যোগাযোগ নাই বললেই চলে। সাদিয়া নিজেও আর কথা বলতে আসে না, আর আমি নিজেও তেমন ওর সাথে কথা বলি না। বন্ধুদের সাথে টুকটাক কথা বলি, পাশাপাশি ওদের সাথে যাওয়া আসা করি। কলেজ মাঠে বসে আছি, তখন খেয়াল করলাম সাদিয়ার সাথে সাইফ আসছে। দুজন বেশ হেসে হেসেই কলেজে ঢুকলো। আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে জয় বলল, হয়তো রিলেশনে গেছে আরেকটা। যায়নি। তুই জানলি কি করে? সাইফ ওকে প্রপোজ করেছিল, কিন্তু সাদিয়া সরাসরি ওকে বারণ করে দেয়। তবে তারা নাকি এখন শুধু ভালো বন্ধু। হ্যাঁ জানি, কত ভালো বন্ধু। এই বন্ধুকে নিয়ে যেন থাকে। কিসব নিয়ে পড়ে আছিস? যার যেমন ইচ্ছা তেমন বন্ধু করবে, সেখানে আমাদের কথা বলে লাভ আছে বল? সেটাই, বাদ দে। ভালো। তোর কি অবস্থা? আর বলিস না ভাই, বাসা থেকে বিয়ে দিতে চাইছে। তো রাজি হচ্ছিস না কেন? আরে অনার্স শেষ করি, তারপর না হয় বিয়ে দিয়ে দিই। তোর এখন বিয়ের বয়স পেরিয়ে যাবে, এখনই বিয়ে করে নে। কই, কথা তো বলছি। কিসের প্রতি? তুই তো কারোর সাথে রিলেশনে নাই, তুই তোর মেনে নেওয়াই ভালো। বিয়ের পরেও তুই অনার্স শেষ করতে পারবি। তবু ভেবে দেখ কি করবি। আর বাবা মা কখনো তার সন্তানের খারাপ চায় না। সবাই টুকটাক কথা বলছিলাম, তখন সুমু আমাদের মাঝে আসলো। আপনার সাথে একটু কথা ছিল। কার সাথে? নিলয় ভাইয়ের সাথে। কেন? জান্নাতকে নিয়ে। তোরা থাক, আমি আসছি। হাতে ব্যাগ নিয়ে সুমুর সাথে উঠে দুজন একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম। জান্নাত কিছু বলতে বলছে কি? না ভাইয়া। তাহলে? জান্নাত আপনাকে ভালোবাসে, কিন্তু জানি না আপনাদের মাঝে কি হয়েছে। তবে ও এখন খুব কষ্টে আছে। ওকে দেখে মনেই হয় না জান্নাতের মতো মেয়ে এমন চুপচাপ আছে। এটার জন্য আমার কিছুই করার নেই, কারণ ওর সাথে আমার কথা হয় না। কিন্তু আপনি একমাত্র মানুষ যার কথা জান্নাত অবশ্যই শুনবে। সে অধিকার আর নেই। তবে তুমি ওর আম্মুকে বলো। ঠিক আছে, তবে আপনি যদি ওর সাথে একটু কথা বলতেন তাহলে হয়তো ওর একটু ভালো লাগতো। কোথায় আছে এখন? কলেজের পেছনে, ক্লাস শুরু হওয়ার সময় এসে ক্লাস করে। দাঁড়িয়ে না থেকে একা একা কলেজের পেছনে এসে দেখলাম একজন মেয়ে বসে আছে। সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার পরেও যখন জান্নাত চুপচাপ ছিল, তখন আমি নিজেই ওর পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে তেমন কোনো রিয়্যাক্ট না করে বসে রইল। যখন কিছু বলতে যাব, তখন জান্নাত নিজেও বলতে শুরু করলো,
চলে যা এখান থেকে। আমি চাই না তোর মতো ভীতু একটা ছেলের সাথে নিজেকে জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিতে। ঠিক আছে, মানলাম তুই আমাকে ভালোবাসিস না, তাহলে আমার জন্য নিজের জীবন কেন নষ্ট করছিস? তোর থেকে তো সাদিয়া শতগুণে শক্ত। তাহলে সাদিয়ার কাছে যা। কারো কাছে যাওয়ার ইচ্ছা আমার নাই, সেটা তুই ভালো করে জানিস। আমার এবং আমার ফ্যামিলির থেকে দূরে থাকলে তোর ভালো হবে। যদি আমার কোনো প্রকার কিছু হয় তাহলে তুই সহ তোর ফ্যামিলির সবার সাথে খারাপ হবে, আব্বু বলেছেন। তাই আমিও চাই না তুই আমার পিছে লেগে থেকে তোর কোনো ক্ষতি হোক। এখানে ভালো ক্ষতির কথা আসছে না। তুই কি চাস? কি চাই মানে? স্কুল থেকে আসার পথে তোর বোন অ্যাক্সিডেন্ট করুক, কিংবা তোর বাসায় গ্যাস সিলিন্ডারের আগুন লেগে বাসা পুড়ে যাক? তোর আব্বু এসব বলছে? বলেনি, তবে খুব সহজেই আমাকে এগুলো বুঝিয়ে দিয়েছেন। এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে কলেজের মধ্যে চলে আসলাম। আমি চাই না আমার কারণে আমার ফ্যামিলির কোনো প্রকার ক্ষতি হোক। নিলয় চলে যাওয়ার পরেই কান্না করে দিল। জান্নাত কোনোভাবেই চায় না ওদের জন্য ওদের ফ্যামিলির সামান্যতম কষ্ট হোক। জান্নাতের বাবাকে ভয় না পেলেও ওনার পলিটিক্যাল জীবন দেখে ভয় পায়। জান্নাতই শুধু নয়, জান্নাতের আম্মু ওর বাবার এই জীবন দেখে ভয় পায়। ফ্ল্যাশব্যাক। তুই তোর মেয়েকে বলে দে আমি কি কি করতে পারি। তুমি প্লিজ চুপ থাকো। চুপ কেন থাকবো? আমার ভাতিজি জীবন নিয়ে যে খেলা করেছে তাকেই নাকি আমার মেয়ে ভালোবাসে। তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা করছে। তাহলে মেরে ফেলো আমাকে, কেন বাঁচিয়ে রেখেছো? তুই চুপ কর, আর তুমি রুমে যাও। তোর মেয়েকে একটা গল্প শোনাস, যেখানে মেয়েদের জীবনে খেলা করার ছেলেটার ছোট একটা বোনকে অ্যাক্সিডেন্ট করা হয়েছিল এবং হঠাৎ করেই বাসার গ্যাস ব্লাস্ট হয়ে পুরো বাসার সাথে সাথে সব মানুষ কিভাবে মারা যায়। তুমি যাবে এখান থেকে? বলে দে তোর মেয়েকে এসব। তোর মতো লোককে আমার বিয়ে করে নিজের জীবনটাকে নরক বানিয়ে ফেলেছি। কি করিনি তোর জন্য, কিন্তু আজ আমার মেয়ের সুখের কথা না ভেবে ওকে কিভাবে ভয় দেখাচ্ছিস? তুই কি ভেবেছিস তুই নিলয়ের ক্ষতি করলে তোর মেয়ে ভালো থাকবে? যদি তোর জন্য আমার মেয়ের কিছু হয় তোকে আমি ছেড়ে কথা বলবো না। কি করবি তুই আমার? বল, কি করতে পারবি আমার? অনেক কিছু পারবো। যেটা বলবো সেটা করবি। আমার কথার বাইরে গেলে তোকে মেরে ফেলতেও আমার হাত কাঁপবে না। জান্নাত সেদিন বুঝতে পারছিল ওর জন্য ওর আম্মু সুখে নেই। সেদিন থেকে জান্নাত একদম চুপচাপ একটা মেয়ে হয়ে গেছে। শুধু নিলয় না, বরং অন্য কোনো ছেলের সাথেই আর কথা বলতে চায় না। সেই সাথে এখন আর জান্নাত ওদের বাসায় থাকে না, নিজের মামার বাসায় থেকে এখন পড়াশোনা করছে। আমাদের যোগাযোগ বন্ধ মাসখানেক হয়ে গেছে, চাইলেও কথা বলতে পারি না। সন্ধ্যায় বাসায় ফিরে আসতে আব্বু নিজের কাছে ডাকলো। আমিও কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো ওনার পাশে বসলাম। তোর অনেক কষ্ট হয় তাই না? কষ্ট কেন হবে? জান্নাতের জন্য। আরে না, আমি তো একদম ভালো আছি, দিব্যি সব করে বেড়াচ্ছি। তোর আম্মু সব বলেছে আমাকে। বাদ দাও আব্বু সব। তুই ওকে নিয়ে পালিয়ে যা। পালিয়ে গেলেই কি সব হয়ে যাবে? তোর খালুকে বলে তোর জন্য একটা জবের জন্য ব্যবস্থা করে দিব। তোমাদের ছেড়ে থাকতে পারবো না। তাহলে এখানে নিয়ে আয়, আল্লাহ আমাকে উপার্জন করার সামর্থ্য দিয়েছেন। তুমি মামাকে দেখো, বেকার বলে তার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে। হুম, আমি ফ্রেশ হয়ে আসছি। একটু পরে কর, কিছু কথা আছে। বলো। কিছু জায়গা কিনেছি। কোথায়? ভালুকাতে। খালাম্মার বাসার কাছে। হুম। তোমরা কথা বলো, আমি আসছি। রুমে এসে ফ্রেশ হয়ে ফোনটা চার্জে লাগিয়ে আবার আব্বু আম্মুর কাছে গেলাম। কবে কিনলে ওখানে? সেদিন তোকে দিয়ে যে কাগজ পাঠিয়ে দিয়েছিলাম সেখানে ওই সকল দলিল ছিল। তাহলে কি আমরা চলে যাব? যেতে তো হবেই, তবে এখন না। নীলুর এক্সাম শেষ হলে ওকে নিয়ে আমরা ভালুকায় থাকবো, আর তুই এদিকে অনার্সটা শেষ করবি। নীলুর এক্সাম 2 মাস পর থেকে শুরু। এক্সাম শেষ হলে যাবো, আর ওখানে গিয়ে কি সব কাজ করতে হবে সেটার জন্য ওখানে থাকতে হবে। এখান থেকে বললেই তো আর সব হয়ে যাবে না। কিন্তু আমি এখানে থেকে খাবো কি? মাহি আসবে, তোকে আগে হয়তো বলছিলাম। মাহি নিজেও এখানে থেকে নিজের পড়াশোনা করবে। মাহি দুজনের রান্না খুব সহজেই করতে পারবে। ও এখানে পড়তে আসবে, কাজ করার জন্য আসবে না। ওকে আমরা সব বলেছি, মাহি নিজেই বলেছে 2 ভাই বোন খুব ভালো করেই পড়াশোনা করতে পারবে। তবু আম্মু, কিছুদিন পর ও আসবে, তখন ওকে তুই নিজেই জিজ্ঞাসা করিস। কে আসবে আম্মু? তোকে দেখতে আসবে, বিয়ে দিয়ে দেব তোকে। আইসে বিয়ে দিতে, যাও ভাগো। রুম থেকে এসে নীলু আমাদের সাথে এসে বসলো। পিচিটাও বড় হয়ে গেছে, সামনে নাকি
এসএসসি এক্সাম দিবে। এত তাড়াতাড়ি বড় কিভাবে হয়ে গেল কেউ বুঝতেও পারলাম না। আব্বু বলো না। মাহি আসবে কিছুদিন পর। ওয়াও, আসবে আসবে আম্মু। না, তোর এক্সাম শেষ হলে আমরাই ওদের ওখানে যাব। তাহলে তো অনেক মজা হবে। হুম, মজা করতে করতে পুকুরে পড়ে যাস না আবার, ওখানে কিন্তু নদী বেশি। সাঁতার শিখে নেব, সমস্যা কি? তাহলে তো ভালোই। এখন যা পড়তে বস, সামনে তোর এক্সাম। বাই। আড্ডা থেকে উঠে গিয়ে রুমে চলে গেল। নিলয় তোকে বন্ধুর মতো উপাধি দিচ্ছি, তুই জান্নাতকে ছেড়ে দিস না। ছাড়ছি না তো। তুই আবার ওর সাথে আগের মতো করে নে। হুম। কি হুম? কি হুম হবে? আমি চাই জান্নাত আমার ছেলের বউ হোক, সেটা কিভাবে হবে আমি জানি না। ভাগ্যে যা লেখা আছে সেটা তো হবে, তাই না? এখন যদি ও না থাকে? তুই চাইলেই তোদের সম্পর্ক আগের মতো হবে। আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো। নাস্তা করে নি এখন। তোমরা করো, আমি একদম রাতে খাবো। আম্মু আব্বুর সাথে কথা শেষ করে রুমে আসলাম। ফোনে অনেকটা চার্জ হয়ে গেছে। ফোনটা নিয়ে ফেসবুকে গেলাম। কপাল ভালো হলে যা হয়, জান্নাত অ্যাক্টিভ আছে। আমি জানি আমার আইডি থেকে জান্নাতকে মেসেজ দিলে কোনো রিপ্লাই দিবে না। উল্লেখ্য, আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে যা জান্নাতের আইডির সাথে অনেক আগে থেকেই অ্যাড করা। আইডিটা মেসেঞ্জারে লগ ইন করলাম। তারপর ধূপধাপ কয়েকটা মেসেজ দেওয়ার পর মেসেজ সিন করলো। কে রে ভাই তুই? একজন প্রেমিক। নাম কি? আর এসব কি নাম দেওয়া ভাই? আপনার মালেকা ফালেকা মালিকিত? ছ্যাঁকা খেয়ে এমন নাম দিছি। মানুষজন এখন বেশি ছ্যাঁকা খাচ্ছে। একটু আগে আমিও খাইছি। একটু আগে না, কয়েকদিন আগে। দূর মিয়া, চা বানাইতে ছ্যাঁকা খাইছি। আমি ভাবলাম প্রেমের ছ্যাঁকা। আপনি কে? তোমার প্রেমিক। ফাজলামো করেন? ফাইজলামি কেন করব? তোমাকে সেই 2 বছর ধরে ফলো করি। ছ্যাঁচড়া ছেলে। শুধু তোমার জন্য একটা প্রশ্ন ছিল, করব? দরকার নাই ভাই। নিলয়ের সাথে তোমার কি সম্পর্ক? আপনার জেনে লাভ আছে? লাভ না থাকলে হুদাই কি প্রশ্ন করি? কেউ না আমার। কুত্তাটারে কাছে পাইলে ছাদ থেকে ফেলে দিতাম। জান্নাতের এমন মেসেজ দেখে না হিসাব থাকতে পারলাম না। কি রিপ্লাই দিব সেটা ভাবছি। তখন আবার মেসেজ করলো। তবে আপনারে পাইলে আপনাকেও পিটানি দিতাম। যা বাবা, আমি আবার কি করলাম? কেউ পরিচয় জিজ্ঞাসা করলে তাকে পরিচয় দিতে হয়। পরিচয় দেওয়ার পর আমার সাথে কথা বলবে তার কোনো গ্যারান্টি আছে? না দিলে ব্লক করে দেব। জানি সেটা করবে না, কারণ তোমার মাথায় কারো সম্পর্কে জানতে ইচ্ছে করলে তুমি সেটা শেষ অবধি না জেনে কোনো ডিসিশন নাও না। আপনি নিলয়ের পরিচিত? সেটা কেন মনে হলো? এটা নিলয় এবং ওর কিছু ফ্রেন্ডকে বলেছিলাম একদিন। আমি সেদিন তোমার পেছনে ছিলাম। ওকে বাই। কেন কেন? আপনি কে যার সাথে আমাকে কথা বলতে হবে? কেউ না, তবে খুব তাড়াতাড়ি হতে চলেছি, শুধু সময়ের অপেক্ষা। ভালো। মামা বাসা থেকে কবে আসবে? আর যাব না ওখানে। কেন? বলতে বাধ্য নই। যদি বন্ধু হিসেবে জানতে চাই? আমি বন্ধু করতে চাই না। কষ্ট পাইলাম বুকের বাম পাশে। ছিদ্র করে বাতাস দেন, ঠিক হবে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। ফ্রিতে অ্যাডভাইস দিলেও দোষ। বাদ দাও, এখন তোমার কি খেতে মন চাইছে? আম্মার হাতের খাবার। তুমি চাইলে আমি সেটা পূরণ করে দিতে পারি, তবে বেশি প্রশ্ন করা যাবে না। আপনি প্লিজ মজা বাদ দেন। তুমি 9টা অবধি অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসছি। ঢং। মেয়ে পটাতে কত মিথ্যা বলে এসব ছেলেরা, আল্লাহ। তোমার কল্পনাতে খাবার পাঠিয়ে দিচ্ছি। আর কোনো কথা না বাড়িয়ে অফলাইন হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু, টিফিনে খাবার বেড়ে দাও। কেন? জানাতের আম্মু তো হাতের খাবার খেতে চায় এখন। তোকে কে বললো? আমাকে বলেছে। ওর আম্মুর থেকে নিতে বলছে, আমার থেকে নিতে না, পাগল। বিয়ের পর তুমি তো হবে, তাই না? পাগল ছেলে। তুমি দাও তো আম্মু। আম্মু দিতে না চাইতেও জোর করিয়ে বেড়ে দিলাম। এখন রিক্সা করে যাওয়া আসা অনেকটা সমস্যা হবে, তাই আব্বুর থেকে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। বাইকে যেতে মিনিট 30 লাগবে। টিফিনটা সাবধানে রেখে বাইক চালাতে শুরু করলাম। 30 মিনিটের বেশি টাইম লেগেছে জান্নাতের মামা বাড়ির সামনে আসতে। বাইকটা একটু দূরে রেখে হেলমেট পরা অবস্থায় গেটের কাছে গেলাম, যেন কেউ চিনতে না পারে। গেটের কাছে গিয়ে দেখলাম পরিবেশ অনেকটা ঠান্ডা আছে। চুপি চুপি বাসার দরজার কাছে গিয়ে টিফিন রেখে দৌড়ে গেটের বাইরে চলে আসলাম। পকেট থেকে দ্রুত ফোনটা বের করে অনলাইনে এসে দেখলাম জান্নাত তখনও অ্যাক্টিভ আছে। আজ কপালটা অনেক ভালো, যেটা চাচ্ছি সেটাই হচ্ছে। দেরি না করে জান্নাতকে মেসেজ করলাম, তোমাদের বাসার দরজায় খাবার রেখে আসছি, একটু দরজা খুলে দেখো। ভাই, আপনি মজা বাদ দিবেন প্লিজ। দূর বাল, বলছি না আমি তোমার ভাই না, আর মজা করার জন্য এই অন্ধকারে দাঁড়িয়ে থাকার ইচ্ছা নাই। আপনি সত্যিই বাইরে আছেন? হুম। ওকে।
জান্নাতের ওকে মেসেজ দেখে বাইক নিয়ে গেটের সামনে গেলাম। কিছু সময়ের মাঝে জান্নাত বাইরে এসে টিফিন হাতে নিয়ে আমার দিকে দেখতেই বাইক নিয়ে দ্রুত চলে আসলাম। মাইয়াটা হয়তো ভাবতেই পারেনি আমি সিরিয়াস হয়ে সব কথা বলছিলাম। জানি না জান্নাতের মধ্যে কিসের মায়া আছে, তবে আব্বু আম্মুর অনুপ্রেরিত কথা শুনে মায়াটার প্রতি বেশি আকর্ষিত হচ্ছিলাম। বাইকটা পার্ক করে হেলমেট নিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর আম্মু খাবার জন্য ডাকলে খেয়ে নিয়ে পুনরায় মেসেঞ্জারে গেলাম। মেসেঞ্জারে যেতেই দেখলাম জান্নাত অনেকগুলো মেসেজ দিয়েছে। তখন রিপ্লাই দিলাম হাই, যদিও অ্যাক্টিভ দেখাচ্ছিল না, তবে হুট করে মেসেজ সিন করলো। কে আপনি? মানুষ। এটা আমার আম্মুর হাতের খাবার না, তবে কোথায় জানি খেয়েছি আমি, অনেক পরিচিত এই খাবারটা। শাশুড়ি মায়ের খাবার পরিচিত না হয়ে যাবে কোথায়? এটা আমার মায়ের হাতের খাবার ছিল। আপনি কে প্লিজ বলবেন? সময় হলে বলবো। আর কাল কলেজ শেষ করে যে রিকশায় বাসায় যাবে সেই রিকশাওয়ালাকে টিফিন ফিরিয়ে দিও, না হলে পরে আর পাঠাতে পারবো না। পরিচয় না দিলে ফিরিয়ে দেব না। তাহলে একদম বিয়ের পর নিয়ে এসো। প্লিজ বলেন কে আপনি? বললে আমাকে ভালোবাসবে? সরি, তাহলে অপেক্ষা করো। কিন্তু পরিচয় দিলে কি সমস্যা? কোনো রিপ্লাই না দিয়ে অফলাইন হয়ে গেলাম। আজকে এত কথা বললে শুধু জান্নাতই না, বরং সব মেয়েরই কথা বলার আগ্রহ কমে যায়। কিন্তু যদি একটু করে কথা বলার পর এমন কিছু বলা বা করা হয় যেন সে এমনটা কখন আশা করেনি, তাহলে অনেকেই আগ্রহ নিয়ে কথা বলতে চায়। পরের দিন কলেজ মাঠে বসে আছি, তখন জান্নাত ওর মামার সাথে, মানে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে কলেজে আসলো। বন্ধু বান্ধব তেমন কেউ আসেনি, তাই উঠে ওর কাছে গেলাম। হাই জান্নাত। কি হয়েছে? কথা আছে তোর সাথে। তোর সাথে আমার নাই। আরে চল। যাব না। তুই যাবি না মানে তোর 14 গোষ্ঠী যাবে কুত্তি। কুত্তিটার হাত ধরে টানতে টানতে কলেজের পেছনের বেঞ্চটাতে আনতে লাগলাম। এমন অবস্থা দেখে অনেক স্টুডেন্ট হাসাহাসি করছিল, যা দেখে জান্নাত আরো বেশি রেগে গেছে। কষ্টে জান্নাতকে টেনে নিয়ে এসে বেঞ্চটাতে বসলাম। বসার পর যেন কোনোভাবে উঠে না যায় সেজন্য কাঁধে হাত দিয়ে আমিও ওর পাশে বসলাম। কাঁধে থেকে হাত সরা, শুয়োর ছানা। সরানোর পর উঠবি না বল? আমার ইচ্ছা, আমার লাইফ, আমার যা ইচ্ছা তাই করব। তাহলে হাত সরাচ্ছি না জানো। হাত সরা কুত্তা। ঝাড়ি দিয়ে হাত সরিয়ে দিল। কি রে এমন করছস কেন? তুই কে? তোর মাথায় ভূত চাপে? ভূত চাপবে কেন? তো তুই রাতের বেলা খাবার নিয়ে গেছিলি কেন? আমি কেন খাবার নিয়ে যাব? দেখ, ফাজলামি করবি না। ফাইজলামি কই করলাম? আমি জানি না কোনটা আন্টির করা রান্না। ছেঁচড়ামি বাদ দে। ছেঁচড়ামি তুই বাদ দে। তুই জানার পরেও ঢং করছিলি কেন? আমার ইচ্ছা। আমারও ইচ্ছা। তুই যা এখান থেকে। তোর বাপের জায়গা এটা? তোর বাবার জায়গা? হ, আমার বাপ এটার মালিক। তোর বাপের জায়গায় তুই থাক, আমি নিজেই চলে যাই। এই না, তোমার সাথে কথা আছে। আমার নেই। শোনোই না। কোনো দরকার নেই। আমার থেকে উঠে চলে যাবে তখন বললাম আমরা এখান থেকে চলে যাচ্ছি। হাঁটা অবস্থায় থাকলেও আমার কথা শুনে দাঁড়িয়ে আমার দিকে ফিরল। কিছু বলার আগে আমি নিজেই বললাম নীলুর এক্সাম শেষ হলেই সবাই চলে যাবে, কিন্তু সবাই আমার কাছে একটা রিকোয়েস্ট করছে, যে রিকোয়েস্ট শুধুমাত্র তুই পূরণ করতে পারবি। কি? বস এখানে প্লিজ। এখন বল কি রিকোয়েস্ট? ওনারা তোকেও নিয়ে যেতে চায়, মানে তোকে ওনারা নিজের ছেলের বউ করতে চায়। আমি জানি তুই এখনো ভয় পেয়ে আছিস, আমি নিজেও ভয় পেতাম, কারণ আমি কোনোভাবেই চাই না আমার জন্য আমার পরিবারের কারো কোনো ক্ষতি হোক। সেই জন্যই আমি তোর জীবনে আর কখনো যেতে চাই না। আমি ভীতু বলে? না, কারো যেন ক্ষতি না হয় তাই। এখন কারোর কিছুই হবে না। তোর প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই। তাহলে এখনো কেন তোর ফোনের ওয়ালপেপারে আমার ছবি দেয়া? আমার ফোনে থাকবে কেন? তোর ফোনের ওয়ালপেপার। ভালো করছিস। বিয়ে করবি না? না। ভালোবাসিস না? কিছুই করি না। সত্যি? হুম। যা মিথ্যুক। ভাগ। উঠে চলে যেতে লাগলো, কিন্তু কি মনে করে আমার কাছে এসে ধুম ধারাক্কা মাইট দিয়ে চলে গেল। জান্নাতের মাথায় সিট আছে, তা আমি এমনি এমনি বলি না। কুত্তিটা ভালো করে কথা বলতে তো পারেই না, আবার কিছু জিজ্ঞাসা করলেও সেটার তেরা উত্তর দিবে। জান্নাত চলে যাওয়ার সেখানে অনেকটা সময় বসে রইলাম। ক্লাস শুরু হওয়ার আগ অবধি সেখানে বসে আমাদের আগের দিনের কথা ভাবতে লাগলাম। এসব ভাবতে ভাবতে মুচকি হেসে দিলাম। অনেকটা দিন পর বাস স্টপে বসে আছি, তখন দেখলাম জান্নাত রিক্সা করে কোথায় যাচ্ছে। আমাকে দেখে রিক্সা থেকে নেমে কাছে আসলো। যদিও ভাব দেখি আমাকে কিছুই বলছে না, তাই বাধ্য হয়ে আমি নিজেই বললাম, বলে রাখা ভালো, এখন কথা বলার সময় আমরা একে অপরকে আপনি করে সম্বোধন করি। কোথায় যাচ্ছিলেন? আপনাকে বলতে যাব কেন? তাহলে আমার কাছে আসলেন যে? সে তো আমার ইচ্ছে। রিক্সা করে যেতে ভালো লাগছে না, তাই এখন বাসে করে যাব ভাবছি। ও আচ্ছা। আপনি এখানে কেন? একজনের জন্য অপেক্ষা করছি। কে? গার্লফ্রেন্ড? অনেকটা তেমনই। গুড গুড। এসব তো আবার
শুধু ছেলেদের দ্বারাই সম্ভব। কোন সব ম্যাডাম? ফ্লার্ট করা। ও হ্যালো, ফ্রড করা কাদের পেশা জানি না, তবে সেই পেশার মানুষ আপনার ফ্যামিলিতে আছে। কথাবার্তা ঠিক করে বলুন, আপনি জানেন আমি কেমন মেয়ে। আর কিছু বলার আগে বাস আসলো। কুত্তিকে রাগানোর আরেকটা হাতিয়ার। আপনার বাস আছে, যান আপনি। বলতে হবে না, শুয়োর কোথাকার। জান্নাতের বকা শুনে মুচকি হাসছিলাম, তখন বাস থেকে অনেকের মধ্যে মাহিও নামলো। কি অবস্থা? এই তো ভালো। হাসছিস কেন? একটা পাগল মেয়ের কথা শুনে হাসি পাচ্ছিল, তাই হাসছিলাম। আমি পাগল মানে? আপনাকে তো বলি নাই। তো কারে বলছস আপনি? হোয়াট দ্য কথাবার্তা? কে উনি? তুই কে? আমি মাহি। ওই আপনি যান, আমরাও যাই। মাহি চল, এখানে থেকে কোনো লাভ নাই। একজনকে ছেড়ে আরেকজনকে ধরতে খুব ভালো পারিস। ট্রাই করছি। বাই। মাহির লাগেজটা হাতে নিয়ে সেখান থেকে চলে আসলাম। অবশ্য আসার পথে অনেক বকাবকি করছিল, তবে সেসবে কান দেইনি। একটা রিকশায় উঠে দুজন বাসার দিকে রওনা দিলাম। মেয়েটা কে ছিল? জান্নাত। জান্নাত আপু? হুম। চিনতেই পারলাম না, আগে থেকে তো অনেক কিউট হয়েছে। তুইও কিউট, তাই তোকেও জান্নাত চিনতে পারে নাই। পাম? হোপ, কিসের পাম? আমি কিউট না, তাই আলাদা করে বলে কোনো লাভ নেই। বাদ দে এসব। কেমন আছিস? আছি মোটামুটি। তুই আসতে এত দেরি করলি যে? সব জায়গায় ঘুরে বেড়ালাম। প্রথমে গ্রামে ছিলাম 20 দিনের মতো, তারপর কিছু ফ্রেন্ড মিলে সিলেট ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে আসার পর বাসায় এসে কিছুদিন রেস্ট নিয়ে চলে গেলাম মামার বাড়ি। আর সেখান থেকে এখানে? মামার বাড়ি থেকে সোজা ফুপির বাসায় গিয়েছিলাম। পুরো বাংলাদেশ ভ্রমণ করছিস তাহলে? তবে ভাইয়া আরো কিছু জায়গায় গেলে অনেক মজা করতাম। তোর মজা তোর কাছেই রাখবো না। রে। দুজন টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতে আম্মু দরজা খুলে দিল। কেমন আছো খালা? এই তো মা, ভালো আছি, আয় আয়। ভিতরে আসতে আম্মু প্রথমেই ওকে ফ্রেশ হওয়ার জন্য বলল। মাহিও ক্লান্ত হাত ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে গেছে। রুমে বসে ফোনে গেম খেলছি, তখন জান্নাতের নাম্বার থেকে কল আসলো। কিছু না ভেবেই কল রিসিভ করলাম। হ্যালো। বলেন। কি রে শোর, মেয়েটা কে? আম্মু পাশে আছে, আর ফোনের স্পিকার লাউডে দেয়া আছে। ও সরি, মেয়েটা কে? মাহি। তোর বোন? না, গার্লফ্রেন্ড। কবে থেকে? 1 মাস হবে আর কি। বাই। কেন? ইচ্ছা আমার। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। রেগে গেছে মাইয়া তাহলে। ফোনটা রেখে আমিও একটু ঘুমানোর ট্রাই করলাম। কলেজের শেষ এক্সাম দিয়ে ক্লাস থেকে বের হয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করছি, তখন সাইব কাছে আসলো। সাইব আমাদের এক ব্যাচ সিনিয়র। কি অবস্থা? এই তো ভালো। তোকে ধন্যবাদ দিতে আসলাম। কিসের জন্য? তোর জন্য। আমি সাদিয়ার সাথে এত সুন্দর রিলেশনে আছি। ও, অভিনন্দন। কিছু মনে করিস না তো? কিছু মনে করার কি আছে? আমি কখনো সাদিয়াকে ভালোই বাসিনি। ওর সাথে শুধুমাত্র আমার বন্ধুত্ব ছাড়া কিছুই নেই। আমিও তো সেটাই ভাবলাম, তুই তো আর জান্নাতকে ভালোবাসিস, কিন্তু তুই হুট করে সাদিয়ার সাথে কেন গেলি? এসব তোর আর ভেবে লাভ নাই। যা বন্ধুদের পার্টিতে নতুন প্রেমের। তুই আয় আমাদের এলাকায়। যাব। আজ তো এক্সাম শেষ হয়ে গেল, কাল আয়। চেষ্টা করব। সাইব কথা শেষ করে চলে যাওয়ার পর বন্ধুরা আসলো। সবাই আসতেই বাসার দিকে রওনা দিতে যাব, তখন খেয়াল করলাম জান্নাত। রাফি, কোথায় যাচ্ছিস তোরা? এখনো সিদ্ধান্ত করে নাই, চাইলে সবাই ঘুরতেও যেতে পারি। কোথায় যাবি? বললাম তো শিওর না। ঘুরতে গেলে যেতাম। কি করবি তোরা? চল ঘুরে আসি। তোরা যাবি? হ্যাঁ যাব। কোথায় যেতে চাস? তোরাই বল। চল কোনো গার্ডেনে যাই। নিলয় কিছু বল। আমার যাওয়া হবে না। কেন? বাসায় কাজিন আসছে, ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। শীতলক্ষা নদী। তাহলে চল ওখানে যাই। অন্য কোথাও গেলেও তো হয়। আরে চল না, অনেক মজা হবে ওখানে। যাওয়ার পথে আমার বাসা পড়বে। সিএনজি করে যাব। ওকে চল। সবাই আর কোনো দেরি না করে হাঁটতে শুরু করলো। আমি পেছনে ফিরে এসে হাবিব স্যারের থেকে ফোনটা নিয়ে মাহিকে কল দিয়ে রেডি হয়ে থাকতে বললাম। বাসার সামনে আসতে 2টো মিনি সিএনজি ভাড়া করলাম। এক্সামের সব প্রয়োজনীয় কাগজ বৃষ্টির বাসাতে রাখতে যাওয়ার সময় আমি আমার বাসায় চলে আসলাম, কারণ আমাদের বাসার সামনাসামনি। বাসায় এসে মুখটা ধুয়ে কিছু টাকা আর ফোন নিয়ে মাহির সাথে বাসা থেকে বের হলাম। বাসার নিচে এসে দেখলাম কুত্তিগুলো এখনও আসেনি। রাহুল ডাকার জন্য আবার ভিতরে যাবে, তখন সবাই বের হয়ে আসলো। অনেক দিন আপু, তোমাকেই দেখা যায় না। তোমাদের নাকি এক্সাম হচ্ছিল, তাই আর বাসায় যাইনি। কথা শেষ হলে যাওয়া যাক। হ্যাঁ চল।
আমি আর রাহুল একটাই উঠি, আর নিলয় আর রাফি একটাই উঠ, কারণ ওদের সামনে দেওয়া যাবে না। হুম, যা উঠ। আর কোনো কথা না বাড়িয়ে সবাই গাড়িতে উঠলো। একটাতে জান্নাত, জয়, মারিয়া, জয় আর রাহুল, অন্যটায় আমরা। অবশ্য আমি ইচ্ছা করে জান্নাতের উঠা গাড়িতে যাইনি। হুদাই আজাইরা কথাবার্তা বলবে, কিছু বললে উত্তর দিবেও না, আবার প্রেমের কথা বলবে আমি তোর সাথে প্রেম করব না। সেসব আর না ভেবে সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। যেতে অনেকটা সময় লাগে, তাই সবাই গানের কলি খেলতে লাগলাম। সব শেষে সবাই মিলে একটা গান ধরলাম, দুর্গম গিরি কান্তার মরুক। গানটা মাহি ধরলেও পরে আমরা সবাই মিলে ওর সাথে গাইতে শুরু করলাম। শুধু আমাদের মধ্যেই না, ড্রাইভার নিজেও আমাদের সাথে তাল মিলিয়ে গাইতে শুরু করলো। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, চিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। গানটা শেষ হতেই সবাই হাততালি দিলাম। আপনি তো অনেক সুন্দর করে গান গাইতে পারেন ভাই। টুকটাক কথা বলতে বলতে চলে আসলাম। গাড়ি থেকে নেমে সিএনজি ভাড়া দিয়ে নদীর তীরের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পর জান্নাত ডাকলো, কি হয়েছে? তুই আমার সাথে আসলি না কেন? আসছি তো। আমার সাথে আসিস নাই কেন? তোর কোলে বসে আসতে হবে নাকি? হ, আসতে হবে। আমার কোলে বসে তোর আসতে হবে। ভাগ এখান থেকে। জামু না। আমাকে ভালোবাসিস? না। তাহলে তোর সাথে আসবো কেন? আমরা ছোটবেলার ফ্রেন্ড। জুনিয়রদের সাথে কিসের ফ্রেন্ড? অমনি ফ্রেন্ড আমরা। মানি না তোকে। না মানলেও ফ্রেন্ড। ভালো। ভালো মানে চল আমার সাথে। তোর সাথে কোথায় যাব? বিয়ে করব কুত্তা। লাথি দিয়ে নদীতে ফেলে দেব। মাহি আসছে, ওকে সময় দিতে হবে। বৃষ্টি তো আছেই। তোর সাথেও তো ওরা আছে। তুই আমার সাথে ঘুরবি কিনা বল? মাহি আমাদের সাথে থাকবে। বাল। যা কুত্তা, ওকে নিয়ে আয়, একসাথে ঘুরবো। তো মারার কি আছে? মেজাজ খারাপ করিস না। যাচ্ছি। জান্নাতের থেকে এসে মাহির কাছে আসলাম। বৃষ্টির সাথে ঘোরাফেরা কর, আমার একটু ওর সাথে কথা আছে। জান্নাত আপুর সাথে? হুম। তুই ওকে ভালোবাসিস তাই না? সব বুঝি। থাক, আমি গেলাম। আচ্ছা। কুত্তি, ওর খেয়াল রাখবি, যদি কিছু হয় তোর খবর আছে। ওদের থেকে চলে এসে জান্নাতের কাছে আসলাম। কই তোর মাহি? আসে নাই। কেন? কোথায় যাবি সেটা বল, সেখানে বসে বলবো। হুদায় দাঁড়িয়ে থেকে লাভ নাই। ওই গাছগুলোর কাছে যাই, পরিবেশ অনেক নিরিবিলি, আর কোনো হইচই নাই। ওকে। জান্নাতের সাথে আসার সময় কিছু খাবার নিয়ে আসলাম। বলা যায় না কখনকার ক্ষুধা লেগে বসে, আর দুপুরে খাওয়াও হয়নি। জান্নাতের সাথে কিছু গাছের মধ্যে আসলাম। গাছগুলো একটু উঁচুতে, তাই অনেকটা ভালো করে আশেপাশের এলাকা দেখা যাচ্ছিল। শীতল হাওয়া এসে নিজেদের ক্লান্তকে দূর করে দিচ্ছে। জান্নাত কিছু না বলে কাঁধে মাথা রেখে আমার বাম হাত ধরলো। ঘোড়ার নাম করে বসলি যে? কথা আছে তাই। বল। তুইও চলে যাবি? না। কেন? তুইও চলে যা। আমার যাওয়া দেরি আছে, অনার্স শেষ করেই এখান থেকে যাব। ওখানে গিয়েই শেষ করিস। এখানে থেকে নিজের জীবনের রিস্ক বাড়িয়ে কি লাভ আছে? কোনো রিস্ক নাই। ভালোবাসিস আমাকে? অনেক বেশি। তুই বাসিস না? জানি না। আমার দিকে দেখ। হুম। যদি আমাকে ভালোবাসিস তাহলে বল, তোকে আমার করে পাওয়ার জন্য এখন সব কিছু করতে পারবো। আর আব্বু আম্মু যেখানে থাকবে সেখানকার খোঁজ কেউ জানে না। কিন্তু যদি আব্বু তোর কোনো ক্ষতি করে, তাহলে আমি কি করব? যদি আমাকেই না পাস তাহলে? ভালো না বাসলে চলে গেলাম আমি। চলে যা। সত্যি কিন্তু চলে যাব। ওখানে গিয়ে নতুন একটা মেয়ে পটাবো। যা খুশি কর। কিছু সময় করে রইলাম, তবে কেন জানি আমার চুপ থাকতে ভালো লাগছিল না। তখন আমাকে মারলি কেন? ইচ্ছা তাই। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকতেই আমি এবার জান্নাতকে কিস করে দিলাম। কিছু সময় পর জান্নাত আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল। খুব মিষ্টি ছিল তাই না? জাহান নামে কুত্তা। তুই চল, দুজন একসাথে যাই। ছি, কি গন্ধ। তুই আমাকে কিস করলি কেন সেটা বল। তুই আটকালি না কেন? আমি জানতাম তুই এসব করবি। এসব না, এটা কিস। চাইলে আরেকটা তোমার জন্য দিতে পারি। দিব? নিচের জায়গায় নিজে থাক। তখন তো কোলে নিতে চাইছিলি। তখনকার কথা তখন ছিল। আব্বু আম্মু তোকে বাসায় যেতে বলছে। কেন? ওনারা চলে যাবে, তাই তোর সাথে একবার কথা বলে যেতে চাই। কিন্তু আমার বাসার সবাই। আজ রাতে থাকবি। তোর মামাকে কল দিয়ে বল ফ্রেন্ডের বাসায় আসছিস। ওকে, বলবো। আরেকটা দেই? না, একদমই না নিলয়।
কে শোনে কার কথা। পাগলিটাকে ধরে লম্বা একটা কিস করে দিলাম। যদিও বারবার আমার থেকে ছুটতে চাইছিল, তবে শক্ত করে ধরে রাখার জন্য কোনোভাবেই ছুটতে পারছিল না। অনেকটা সময় পর জান্নাতের ঠোঁট থেকে নিজের ঠোঁট ছাড়িয়ে নিতেই শুরু হলো মারের পালা। অনেক কষ্টে ওর হাত দুটো ধরে শান্ত করালাম, তবে অনেকটা হাঁপিয়ে উঠেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। জান্নাতের এমন রাগ দেখে অনেক হাসি পাচ্ছিল। জান্নাতকে এবার ছেড়ে দিয়ে শান্ত করে ধরে মুচকি হাসতে লাগলাম। জান্নাত নিজেও আমার সাথে হাসতে শুরু করে দিচ্ছে। তুই স্বীকার করছিস না কেন? কি? এই যে তুই আমাকে ভালোবাসিস। আজাইরা, কি আজাইরা? তোকে ভালোবাসি না। তাহলে আমার থেকে ছাড়িয়ে নিচ্ছিস না কেন? ওকে ছাড় আমাকে। বলার পর বললে কিভাবে ছেড়ে দেই? আইসে ঢং করতে। কিছু সময় কথা বলার পর পরিবার নিয়ে জিজ্ঞেস করলাম, তোমার বাবার সাথে কথা হয়? না। কেন? তুই জানোস না কেন? তবুও উনি তোমার বাবা। কেমন বাবা? মেয়ে সুখের কথা ভাবে না? আম্মু কিছু বলাতে ওনার গায়ে হাত তোলে। আচ্ছা বাদ দাও এসব। আজ তাহলে আমার বাসায় যাচ্ছ? দাঁড়া, এখনই কল দেই। কাকে? মামাকে। ওকে, বাট লাউড স্পিকারে। আচ্ছা। হাতে ফোন নিয়ে কল দেওয়ার সময় লাউড স্পিকার করলো। যদিও আমাদের স্যার, তবে জান্নাতের মামা, সেই হিসেবে মামাই বললাম। মামা, হ্যাঁ বল। আজ বাসায় যাব না। কেন? ফ্রেন্ডের বাসায় থাকবো যে, তাই। কোন ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। আর কিছু শুনবা? হ্যাঁ, পাগলি সত্যি আসবি না তাহলে? না মামা। আচ্ছা। তবে কাউকে বলবে না। তোর মামিরা এমনিতেই জেনে যাবে। তবে আম্মু যেন না জানে। বোন জানলে কিছু হবে না। তবুও বলবা না? আচ্ছা বলবো না। কসম নাও আমার। আরে বলবো না। থ্যাংক ইউ মামা, বাই। কল কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে হেসে দিল। আমিও কিছু না বলে কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। কতটা সময় ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম মনে নেই। যদি আরও কিছু সময় বসে আড্ডা দিতে পারতাম তাহলেও হয়তো আমাদের কাছে কম মনে হতো। হঠাৎ সবার ডাক শুনে উঠে দাঁড়ালাম। কি হয়েছে তোদের? আমাদের কিছু হয়নি, আশেপাশে একটু নজর দে। সন্ধ্যা হতে চলেছে লাইলা মজনু। তাই তো, খেয়ালই করিনি। তোমাদের তো এসব খেয়াল থাকবেও না। তাড়াতাড়ি আসো, গাড়ি ঠিক করা হয়েছে। চলো। দুজন সেখান থেকে এসে গাড়িতে উঠলাম। এবার জান্নাত আমাদের সাথেই উঠেছে। যদিও গাড়িতে ওঠার পর ওর সাথে তেমন কথা বলছি না, আর কিভাবেই বলবো। আমরা দুজন সামনে বসছি, আর বৃষ্টি, মাহি, জান্নাত পেছনে। ওরা ওদের মতো কথা বলছে আর আমরা আমাদের মতো করে। রাফির বাসা আমার বাসা পাওয়ার আগে, তাই রাফিকে নামিয়ে দিয়ে সোজা আমাদের বাসার সামনে গিয়ে গাড়ি থামাতে বললাম। বৃষ্টিকে বাসায় যেতে বলে আমরাও বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুলল। আম্মুকে দেখে জান্নাত সালাম করে বাসার ভিতরে ঢুকলো। জান্নাতকে দেখে আম্মু আব্বু দুজনেই অনেক বেশি অবাক আর খুশি। তাহলে আমাদের কথা মনে পড়লো? না আম্মা, আসলে তুমি তো জানোই। আমার মেয়ে হবি? এখন কি মেয়ে না? আমার ছেলেকে বিয়ে করে হবি? সেটার জন্য অনেক সময় আম্মা। আগে বলছিলাম, তবে তোমার ভীতু ছেলে আমাকে না করে দিছিল। এখন আমার পিছু ঘুরুক। তবে আম্মা, আমি পড়াশোনা শেষ না করে বিয়ে করব না। সেটাই ভালো। তখন দুইজনই ছোট একটা জব করলে সংসার চালাতে পারবে। যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা। জান্নাত মায়ের সাথে চলে গেলে আমিও আমার রুমে ফ্রেশ হওয়ার জন্য আসলাম। রাতের খাবার খেয়ে রুমে এসে ফোন চালাচ্ছি, তখন জান্নাত রুমে আসলো। বিয়ের আগে স্বামীর রুমে? ভাগ শালা, এমনিই আসলাম। অনেক কারণেও মানুষ আসে। জানি, তবে সবাই তো আর তোর মতো লুচ্চা না। তুই কি লুচ্চার সাথে থাকিস সারাদিন? তাতে মনে হয় কিছু হয়েছে? চাইলে তো হবে। কোনো দরকার নেই। আয় বাসর করি। তোর দরকার, তাই তুই নিজেই বাসর কর, আমি গেলাম। তোমাকে ছাড়া কিভাবে বাসর করব? তুমি থাকো। কুত্তা, আবাল একটা। ছি কুত্তা। হোয়াট দা কথাবার্তা! মুখ দিয়ে এসব আজে বাজে কথা বের হলে লাথি দিয়ে রুম থেকে বের করে দিব। আমি মনে হয় তোর রুমে শুয়ে আছি, এমনিই চলে যাব। তাহলে আসলি কেন? আন্টি বললো তাই আসলাম। আমার কাছে আন্টি আর আন্টির কাছে আম্মা ভালোই কেমিস্ট্রি আছে। বাচ্চা মানুষ, তাই তুই বুঝবি না। বোঝাই দে। আমি টিচার না। কিন্তু বোঝাতে তো তুই পারবি। বুঝিয়ে দেয় না আমি? কেন? আমার মুখ। এখন যদি আমার মুখ তোকে বলতে না চায়, তাহলে কি করব? জান্নাতের হাত ধরে টান মেরে নিজের কাছে নিয়ে এসে বাহুডোরে আবদ্ধ করলাম। ঢং বাদ দিয়ে ছাড়। আমি তো ধরিনি। আমার হাত যদি ধরে রাখে তাহলে কি করব বলো? ভাব দেখানো হচ্ছে। একটা পাপ্পি দে। পাপ্পি কি? জানোস না পাপ্পি কি? কুত্তার পাপ্পি?
কুত্তার পাপ্পি মানে? কুত্তাদের হাতে নিয়ে চুমু খায় সেটা? আমাকে কুকুর মনে হয় তোর? কুকুরের চেয়েও যদি অন্য কিছু থাকে তাহলে সেটা বলতাম। থাক, তোর দিতে হবে না, আমার লাগবে তাই আমি নিজে তোর থেকে নিচ্ছি। সর এখান থেকে। কে শোনে কার কথা? পাগড়িটাকে শক্ত করে ধরে ভালোবাসার পরশ এঁকে দিলাম। জান্নাত হাত দিয়ে নিজের ঠোঁট পরিষ্কার করতে ব্যস্ত, আর এদিকে আমি জান্নাতকে দেখতে ভালো লাগেনি। কুত্তা, তোর কখনো ভালো হবে না। তুই কাছে থাকলেই হবে, ভালো খারাপ সেটা পরের চিন্তা। গেলাম আমি। কিছু কথা ছিল, সেগুলো? কোনো দরকার নেই। আরে শোন, কি? আমার সাথে থেকে যা। আম্মু আব্বু চলে যাবে, থাকার মধ্যে আমি আর মাহি এখানে পড়ে থাকবো। মাহি থাকবে মানে? মাহি এখানে থেকে পড়াশোনা করবে। দুজন এক বাসায় থাকবি? হুম। ভালোই তাহলে। থেকে যা তাহলে। সরি, আমাদের সম্পর্ক আগের মতো থাকলে হয়তো থেকে যেতাম, কিন্তু আগের থেকে এখন ভালো আছি। তখন সবটা সময় মনোমালিন্য হয়ে থাকতাম, কিন্তু এখন দেখ কত হ্যাপি আছি। আমার জন্য আমার ফ্যামিলি ভালো নেই, আমাদের জন্য আম্মু আজ এমন। তোর সুখ মানে আন্টির সুখ। উনি আমার মা হওয়ার পাশাপাশি একজনের স্ত্রী। হুম। বাদ দে এসব, আমি ওদের সাথে গিয়ে ঘুমাইলাম। ওকে। শুভরাত্রি। শুভরাত্রি। কিছু একটা বলতে চেয়েও বলতে পারলাম না, কেমন একটা বাধা আসার কারণে আমি কোনো কথাই বলতে পারছিলাম না। জান্নাত রুম থেকে বের হওয়ার পর রুমের দরজা লক করে দিয়ে ঘুমাতে গেলাম। রাত জাগা এখন অনেক হাড়ে ছেড়ে দিয়েছি। ফোনটা রেখে আমি নিজেও ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন আগে নিয়মিত সকালে উঠলেও এখন থেকে আর উঠতে হবে না ভেবেই ঘুমিয়ে আছি। যদিও অনেক ভোরে ঘুম ভেঙে গেছিল, তবে অলসতা করে ওঠা হয়নি। অনেকটা সময় পর নীলুর ডাক শুনলাম। ভাইয়া, আম্মু ডাকি। কেন? অনেক বেলা হয়েছে, উঠে খাবার খেতে বলছে তোকে। উঠি। ফোনটা হাতে নিয়ে দেখলাম 10টা বেজে গেছে। আর শুয়ে থাকা ঠিক হবে না। উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। সবার সাথে দেখা হলেও জান্নাতকে দেখতে পারছিলাম না। জান্নাত ওঠেনি? অনেক আগেই উঠেছিল। কোথায় ও? চলে গেছে। কেন? ওর ফ্যামিলির যেন কেউ না দেখে সেই ভয়ে চলে গেছে। ও নাস্তা করে যায়নি? না। ও হয়তো আমাদের দুজনের মিল এক হওয়ার নাম্য। জানি না ওর মাঝে কি চলে, বুঝতে পারি না জান্নাত আমাকে আসলেই ভালোবাসে কিনা। ভালো না বাসলে তোর কথাই রাতে এই বাসায় আসতো না। আমাকে বিশ্বাস পায় না বলেই কাল রাতে এসেছিল। মানে? ভেবেছিল আমার আর মাহির মধ্যে কিছু একটা আছে। কথাটা শুনে সবাই হেসে দিল। আর হাসবেই না কেন, মাহিকে আম্মু নিজের মেয়ের মতো করেই ভালোবাসে। যেমনটা নীলুর প্রতি ওনার ভালোবাসা ঠিক তেমন। ভালোবাসে বলেই তো সন্দেহ করে। আমি তো এই সন্দেহ চাই না আম্মু। আমি চাই জান্নাত আমাকে বিশ্বাস করুক। আমাদের মাঝে কোনো প্রকার সন্দেহ কিংবা মনোমালিন্য চাই না। কিন্তু জান্নাত, আমি ওর সাথে কথা বলবো, এখন তুই খেয়ে নে। তোমরা খেয়েছো? হ্যাঁ। ঠিক আছে। বসে না থেকে সকালের খাবার খেয়ে সবার সাথে আড্ডা দিলাম। আম্মু আব্বু এখানে আর বেশি দিন থাকবে না, হয়তো কিছুদিন পরেই চলে যাবে। সবার সাথে আড্ডা দিচ্ছি, তখন ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখলাম বৃষ্টি কল করেছে। কি রে? কোথায় আছিস? বাসায়। জান্নাতের মামার বাসায় যাই, চল। কেন? আমাকে যেতে বলছে। তো তুই যা। তুইও চল। ব্যস্ত আছি, তুই চলে যা। মন খারাপ করতে পারে। করবে না আমি জানি। কিন্তু আচ্ছা রাখি। কল কেটে দিয়ে আবার সবার সাথে মজা করতে শুরু করলাম। বিকেলের দিকে রুমে বসে গান শুনছি, তখন নীলু রুমে আসলো। কিছু বলবি? চল ঘুরতে যাই। ঘুরতে কেন? চলে যাব কিছুদিন পর। তুই চিনিস না কিছু? চিনি, কিন্তু খরচ হবে সেটা, তাই না? আর তুই থাকলে কেউ কিছু বলার সাহস পাবে না। তোকে এমনিতেও কেউ কিছু বলে না। যাবি কিনা বল। যা, মাহিকেও রেডি হতে বল। ওকে। নীলু রুম থেকে চলে যাওয়ার পর আমিও বসে না থেকে রেডি হতে লাগলাম। কিছু সময় পর দুজন আসলো। চল। রেডি? চল। রুম থেকে বাইরে এসে আম্মুর কাছে গেলাম। হাতে কিছু টাকা থাকলেও শিওর না এই টাকাতে ঘুরতে পারবো, যদি বেশি লাগে, তাই আম্মুর থেকে কিছু টাকা নিয়ে 3 জন বের হলাম। বাসার বাইরে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছি, তখন বৃষ্টি দেখলাম একটা রিক্সা নিয়ে আসলো। কিরে, কই গেছিলি? জান্নাতের মামার বাসায়। ও, তোরা কোথাও যাচ্ছ? ঘুরতে যাচ্ছি ওদের সাথে। আচ্ছা যা। বৃষ্টি চলে যাওয়ার পর সেই রিক্সা নিয়ে আমরা বের হলাম। কোথায় যাব এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাহি অবশ্য তেমন কিছু চিনবে না, তাই নীলুকে বললাম, যাবি কই? আমাদের স্কুল ছেড়ে কিছুদূর যাওয়ার পর একটা পুকুর চক্কর আছে, সেখান থেকে উত্তরে কিছুদূর গেলেই একটা মাঠ পাওয়া যায়। তুই জানলি কি করে? একবার ফ্রেন্ডের সাথে গেছিলাম। অনেক বড় হয়ে গেছিস তাহলে। তবুও সবাই ছোট ভাবে।
আমি কিন্তু বড় ভাবি। তুমি নিজেই সবাইকে ছোট বলো। এখন থেকে বলবো তুই বড়। বড় বলবে কেন? ছোটকে ছোট বলবে। ওইসে তোরে, এবার কলেজে যাব। টুকটাক কথা বলছি তখন জান্নাত কল করলো। কই তুই? ঘুরতে আসছি। তোকে যে আসতে বলছিলাম সেটা? আমাকে কখন বললি? বৃষ্টি তোকে বলেনি? বৃষ্টি বলছে, তুই না। আমি নিজেই তো ওকে দিয়ে বলাইছি। মজা হতে পারতো, কারণ বৃষ্টি তো মাঝে মধ্যে এমনি ফাইজলামি করে। কুত্তা, ধন্যবাদ। তোর ধন্যবাদের গোষ্ঠী। আব্বু আমাকে নিতে আসছে। তোর আব্বু তোকে নেয়ার জন্য যেতেই পারে, আমাকে হুদাই বলার দরকার আছে? ওখানে গেলে আমার সাথে কথা বলতে পারবি না। তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে কথা বলে কি হবে বল? মজা নিচ্ছিস? মজা নেওয়ার কি আছে? তো তুই আসবি না? না, নীলু কিছুদিন পর চলে যাবে, তাই ওকে নিয়ে বের হয়েছি। ও, আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। আমিও আর সেদিকে না ভেবে ওদের সাথে আড্ডা দিতে দিতে নীলুর বলা স্থানে আসলাম। রিক্সা থেকে নেমে মাঠের একপাশে বাদাম নিয়ে বসলাম। অনেকটা সময় আড্ডা দেওয়ার পর উঠে ঘোরাফেরা করে সন্ধ্যার পরে বাসায় আসলাম। এসবের মাঝে নীলু মাহি নিজেদের জন্য কিছু কেনার পাশাপাশি আমাকেও কিছু কিনে দিয়েছে। যদিও পুরোটা আমার পকেট থেকেই গেছে, তাই বলা চলে ওরা শুধু পছন্দ করে দিছে। সে যাই হোক, বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই রাফি কল দিল। বল। বাসার বাইরে আয়। তুই কোথায়? তোর বাসার সামনে। দাঁড়া। কল কেটে দিয়ে বাসা থেকে বের হতেই দেখি রাফি দাঁড়িয়ে আছে। এখন এখানে কেন? শালা, তোমার শ্বশুরকে দেখলাম তার মেয়েকে নিয়ে বাসায় আসলো। আমাকেও বলছে। এই বাসায় থাকলে কি হবে জানিস না? কি হবে? ওকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে কেন দিবে? তুই ওকে উল্টাপাল্টা বলছিস, আর ওর মাথা কেমন তুই খুব ভালো করেই জানিস। সেটা ঠিক, পাগল একটা। তোকে বলার বলে দিলাম, এখন তুই দেখ কি করবি। আচ্ছা চল, ওর বাসার দিকে যাই। এখন আবার ওর বাসার দিকে কেন? মাঠে গিয়ে বসি, চল। আচ্ছা। দাঁড়িয়ে না থেকে মাঠের দিকে গেলাম। কিছু সময় বসে থাকার পর লক্ষ্য করলাম সাদিয়া বাসায় আসলো। কোথায় গেছিল রে? জানি না। প্রতিবেশী, তবু জানিস না? বিয়ে করা বউয়ের খুঁজি অনেকে জানে না, আর আমি তো প্রতিবেশী। শালা মজা নিস। আরে না, সত্যি। দুজন অনেকটা সময় আড্ডা দেওয়ার পর বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে চেঁচামেচির কারণে ঘুম থেকে উঠলাম। সকাল সকাল আবার কি হলো? শুয়ে না থেকে উঠে রুমের দরজা খুলে দিতেই মাহি বলতে শুরু করলো, খালামা, তোমার ছেলের ঘুম ভাঙছে? লাথি মারবো। এমন করে দরজা ধাক্কায়? তো ঘুম থেকে উঠিস না কেন? কি হয়েছে? উনি এসেছে? কে? রুম থেকে উকি মেরে দেখলাম জান্নাতের আম্মু আসছে। কিন্তু উনি আমাদের বাসায় কি করতে আসছে? কি বলছে রে? কিছু নিয়ে কথা বলছে। নিলয়, এদিকে আয়। ওনাদের কাছে গেলাম। আজ আমাদের বাসায় আসো। আপনার হাজবেন্ডকে দিয়ে আমাকে মার খাওয়ানোর জন্য? নিলয়। সরি আম্মু। সরি বলতে হবে না। আর আপা, নিলয় খারাপ কিছু বলেনি। ওর জায়গা অন্য কেউ হলেও একই কথা বলতো। তবে তোমাকে মার খাওয়াতে নয়, বাসায় একটা অনুষ্ঠান আছে সেটার জন্য যেতে বলছি। কিসের অনুষ্ঠান? আজ রিহানের বার্থডে। ও, তোমরা সবাই গেলে খুশি হব। সরি আন্টি, আপনাদের বাসায় যেতে আমার সমস্যা নেই। তবে আমি কোনোভাবেই আপনার হাজবেন্ড কিংবা আপনার বাকি ফ্যামিলির সাথে দেখা করতে চাই না। আমাদের জন্য এসো। আব্বু আম্মু যাবে, তবে আমি যেতে পারবো না। তুমি সহ আসলে সবাই খুশি হবে। দেখি কি করা যায়। নিলয় যাবে, চিন্তা করবেন না। এখন তাহলে উঠি। কিছু খেয়ে যান। আমি খেয়ে আসছি, অন্য একদিন ঠিকই আসবো, তখন ইচ্ছে মতো খাবো। অপেক্ষায় থাকবো সেই দিনটার জন্য। খুদা হাফেজ। আন্টিকে আম্মু এগিয়ে দেওয়ার জন্য ওনার পিছু পিছু গেল। বড়দের সাথে ভালো করে কথা বলতে পারিস না? উনি গুরুজন আমাদের। তোরে বলছে? তোর জন্য খালাম্মা নিজেও কেমন করছিল। সব সময় বাজে কথা বলিস। সকালে খাবার বেড়ে দে। পারবো না। কেন? এমনি পারবো না, তুই নিজেই বেড়ে খা। দে না বোন, অনেক ক্ষুধা লাগছে। দিমো না। দুজনের কথা বলার মাঝে আম্মু আসলেন। কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? এখন আমি কি ভাববে বুঝতে পারছিস? ভাবার কি আছে? দেখ নিলয়, আমাকে রাগাবি না। সবকিছুর মাঝে জান্নাতের মায়ের সামান্যতম দোষ নেই। তোদের জন্য নিজের সংসার আজ দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তুই কি বললি? উনি তোকে মারার জন্য ডেকেছে? শোনো আম্মু, তুই আমার থেকে শোন।
তোকে আর জান্নাতকে এক করার জন্য বেচারি কত প্রকার কষ্ট সহ্য করেছে শুধু তিনিই ভালো জানেন। জান্নাতের বাবা তোকে মানবে না বলে তিনি নিজেই জান্নাতকে আমাদের হাতে তুলে দিয়েছেন। ওর বাবার চোখ নেই, নিজের ভাইয়ের মেয়ে এখন কি করে বেড়ায়? সেটা তুই ওর আব্বুকে গিয়ে বল। ঠিক আছে, আজ যাব। ওখানে গিয়ে তুই প্রথমেই জান্নাতের আম্মুর থেকে ক্ষমা চেয়ে নিবি, উনি তোকে অনেক ভালোবাসে। আচ্ছা, এখন খাবার দাও। বেড়ে খা, বেড়ে খাওয়ার কি আছে? আজ তোর শাস্তি। সরি তো বললামই। তবু যাও, আমি একাই বেড়ে খেতে পারবো। গুড বয়। আর কোনো কথা না বলে সকালের নাস্তা করে নিলাম। সন্ধ্যার আগে বাসা থেকে বের হচ্ছি, তখন আব্বু ডাকলো। হ্যাঁ আব্বু বলো। যাচ্ছিস কোথায়? এই তো বাইরে যাই একটু। একটু পরে জান্নাতের বাসায় যেতে হবে, এখন আবার বাইরে কেন? তোমরা বাসা থেকে যেও, আমি বাইরে থেকে চলে যেতে পারবো। তুই আলাদা কেন যাবি? কিছু জিনিস কিনতে হবে। কিনে আয়, সবাই একসাথে যাই। তোমরা যাও, আমি পাক্কা যাব। সত্যি তো? হ্যাঁ সত্যি। আব্বুর সাথে কথা বলা শেষ করে বাসার বাইরে আসলাম। বাসার সামনে দাঁড়িয়ে রাফির জন্য অপেক্ষা করছি, তখন সুমুর সাথে দেখা হলো। যদিও সুমু রিক্সা নিয়ে আসছিল, তবে আমাকে দেখে থামালো। জান্নাতের বাসায় যাবে? না। যাবে না? তোকে দাওয়াত কে দিছে? জান্নাত। আমাকে দেয়নি, তাই আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোমাকে তো বলেছে শুনলাম। কখন বলছে? দুপুরে কল দিয়ে বললো ওর আম্মু নাকি তোমাদের বাসায় এসেছিল। আই নট জানি। সত্যি যাবে না? কমুনা তোরে, তুই যা। আমরাও আসবো না তোমার বাসায়। এখন থেকে আর কাউরে দাওয়াত দিলে তো আসবি। সবাই চলে যাচ্ছি। কোথায় যাবে? পরে শুনিস, এখন যেখানে যাচ্ছি সেখানে যা। বাই। সুমু চলে যাওয়ার পর রাফি আসলো, ওকে নিয়ে দুজন একটু বাজারে আসলাম। রিহানের জন্য কি কেনা যায়? পিচ্ছি ছবি আঁকতে পারে, অনেক সুন্দর। তাহলে আর্ট বক্স নেই? চল সেটাই নেই। আমাকে কিছু কেনা লাগবে। আব্বু আম্মু অবশ্য কিছু বলেনি, তবে রায়হানের বন্ধু, তাই রায়হানকে দিয়ে কিছু দেয়ালে খুশি হবে। কি নিবি তুই? পোলাপানকে কি দিলে খুশি হবে? আমি নিজেই জানি না। চকলেট বক্স নিয়ে যাই চল। দাঁত নষ্ট হয়ে যাবে। নিজের শালা তো, তাই এমন বলছিস। তুই নিজেই যখন চকলেট দিস তখন কিছুই না। শালা, চল কিনি। দুজন কেনাকাটার পাশাপাশি একটা 3টা মেয়েদের ঘড়ি নিলাম। 3টা নেওয়ার কারণ নীলু, মাহি আর জান্নাত। ঘড়ি নিয়ে দোকান থেকে বের হচ্ছি, তখন মাহি কল দিল। হ্যাঁ বল। তুই আসবি না? গেছিস তোরা? অনেক আগে। এই তো আমিও আসছি। খালু কিন্তু রেগে যাচ্ছে। বল। কেনাকাটা করে মাত্র বের হলাম। তাড়াতাড়ি আয়। শোন। বল। জান্নাত আছে? জান্নাত আপুকে এখনো আমি দেখিনি, হয়তো নিজের রুমেই আছে। ওকে রাখছি। হুম। কল কেটে দিয়ে দুজন হাঁটতে শুরু করলাম। বাসা থেকে বাজার বেশি দূরে না বলে হেঁটেই চলাফেরা করি। কয়েক মিনিটের রাস্তা মাত্র। জান্নাতদের বাসার সামনে এসে দেখলাম অনেক সুন্দর করে সাজিয়েছে। দুজন বাসার ভিতরে ঢুকে প্রথমেই নিজেদের পরিবারকে খুঁজতে শুরু করলাম। রাফির থেকে আলাদা হয়ে আব্বু আম্মুর কাছে আসলাম। কেউ কিছু বলেনি তো? কে কি বলবে? না বললেই ভালো। এটা রিহানকে দিও। আমরা আমাদের গিফট দিয়ে দিয়েছি। তাহলে এটা? তোর গিফট তুই দে। আসছি, ওয়েট। সামনের দিকে এগিয়ে যেতে আন্টির সাথে দেখা হলো। তোমাকে দেখে খুশি হলাম নিলয়। সরি আন্টি, আসলে সকালে কি